আমরা আজকে ক্লাসটা শুরু করি, হ্যাঁ। আপনাদের হোয়াটসঅ্যাপে দেখেন একটা ছবি দিয়ে আছে। আজকে ক্লাস আমরা যেটা করবো সেটার ছবি দিয়ে আছে, অ্যাসাইনমেন্ট 7। হোয়াটসঅ্যাপটা একটু চেক করবেন, হোয়াটসঅ্যাপে একটা শিট দিছি। জি স্যার, দেখা যাচ্ছে। হুম। আমরা গতকাল একটা রেজাল্ট শিট করছিলাম, এটা একটু ভিন্ন আর কি, এটা আর একটু প্র্যাকটিক্যাল। আমাদের রিয়েল লাইফের সাথে আর একটু প্র্যাকটিক্যাল এই রেজাল্ট শিটটা। তাহলে আমরা কি করব? রেজাল্ট শিট কি সবাই পাইছেন হোয়াটসঅ্যাপে? আসসালামু আলাইকুম স্যার, পেয়েছি। এই তিনটা, এই তিনটা, এই তিনটা। আপনারা আপনাদের কাছ থেকে তিনি রেকর্ড ঠিক আছে। আমাদের হচ্ছে আহ, এই শীটটা দেয়া আছে আমাদেরকে। লেটার গ্রেড, গ্রেড পয়েন্ট, হচ্ছে জিপিএ, এই তিনটা জিনিস বের করতে হবে, হ্যাঁ। তাহলে এখন আপনাদেরকে কি করতে হবে? প্রথমে লেটার গ্রেডটা বের করতে হবে। লেটার গ্রেডের একটা স্ল্যাব উপরে দেয়া আছে। আমাকে কি শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, জি, ঠিক শুনতে আছে। পাচ্ছি। তাহলে আমাদের এখানে দেখেন লেটার গ্রেডের একটা স্ল্যাব দেয়া আছে, একদম উপরের দিকে দেখেন, উপরের দিকে দুটো বক্স আছে। ডান ডান দিকের বক্সটা একটা স্ল্যাব দেয়া আছে। স্ল্যাবে দেখেন 80 মার্কের উপরে পাইলে এ প্লাস, 70-এর উপরে পাইলে এ, 60-এর উপরে পাইলে এ মাইনাস, 50-এর উপরে পাইলে বি, 40-এর উপরে পাইলে সি, এরকম এফ পর্যন্ত আছে। তো এখানে দেখেন এই কাজটা আমাদেরকে ইফ দিয়ে করতে হবে। গতকাল আমরা দেখছিলাম ইফ দিয়ে এইভাবে কাজ করা যায়। গতকাল আমরা এইভাবে ইফ দিয়ে কিন্তু ওই যে রেজাল্ট বের করছিলাম, তাই না? অ্যাসাইনমেন্ট 6।
একইভাবে ওই একই সূত্র, শুধু আমাদের এখানে দেখতে হবে হচ্ছে স্ল্যাবটা একটু বেশি আছে, এটা জাস্ট একটু কন্ট্রোল করতে হবে। আমরা ইফ দিয়ে শুরু করব। ইফ প্রথমটা বলা আছে 80 থেকে বড়, মার্কসটা যেটাতে নিকলটা 80 কিনা, তাহলে আমাদের এ প্লাস। এরপরে যদি আমাদের 70-এর বেশি হয় তাহলে এ। এগুলো কন্ট্রোল ভি দিচ্ছি, হ্যাঁ, কপি করে, একবার কপি করে বাকিটা পেস্ট করতেছি। এটা একবার একটু কপি করলাম, সবাই কপি করি, কপি করলাম, কপি করে, আচ্ছা এতটুকুন কপি করে, কপি করলাম, কপি করে পেস্ট। এটা আমরা দিব হচ্ছে 60। 60 হলে আমরা পাবো হচ্ছে এ মাইনাস। এরপরে 50, 50 হলে আমরা পাবো বি প্লাস, শুধু বি। এরপরে 40 হলে আমরা পাবো হচ্ছে সি। 33 উপরে আমরা পাবো ডি। আর 33 কম পাইলে আমরা এখানে পাবো হচ্ছে পে। 6টাই পাচ্ছে, 6টা ব্র্যাকেট শেষ। এই হলো আমাদের লেটার গ্রেড। ঠিক আছে, লেটার গ্রেডটা একটু দেখেন, এটা বুঝতে পারছেন কিনা। লেটার গ্রেডটা একটু দেখতে হবে, হ্যাঁ, লেটার গ্রেডটা বুঝতে পারছেন কিনা একটু দেখেন। কোশ্চেনটা দেখতে হবে, স্ল্যাবটা আর এর সাথে লেটার গ্রেডের সম্পর্কটা একটু দেখতে হবে। এই সূত্র কিন্তু আমরা গতকালই করছি। সূত্র কি দেখা যায়? জি স্যার, দেখা যায়। দেখেন বুঝছেন কিনা, বুঝলে তো এটা একটা রেসপন্স আসার কথা। স্যার বোঝা গেছে, কিন্তু স্যার এটা লেটার গ্রেড নাকি স্যার জিপি? এটা তো লেটার গ্রেড, বুঝতে পারলে তো এই কোশ্চেন এটা করার কথা না। না স্যার, লেটার গ্রেড বলতে স্যার বুঝতে হবে যে ফার্স্ট ডিভিশন ওইগুলা কিছু নাকি স্যার? ওইগুলো হবে কেন? লেটার গ্রেড মানে হচ্ছে আপনি এ প্লাস, এ, এ মাইনাস, এগুলোকে লেটার গ্রেড বলে। আচ্ছা স্যার, ও বুঝতে পারছি স্যার, এটা সাবজেক্ট ভিত্তিক। জি। আচ্ছা, গ্রেড পয়েন্ট, গ্রেড পয়েন্টটা দেখেন একই রকম। 80-র উপরে পেলে 5 মার্কসের, 70-এর উপরে পেলে 4। কোশ্চেনটা একটু দেখবেন হোয়াটসঅ্যাপে। 60-এর উপরে জি পেলে স্যার, বুঝতে 5, পারছি। 50-এর উপরে 3, 40-এর উপরে 2, 33-এর উপরে 1, এইভাবে হচ্ছে আমাদের গ্রেড পয়েন্টটা আসছে। লেটার গ্রেড নিয়ে কোনো জি কোশ্চেন থাকলে একটু পড়েন, হ্যাঁ, লেটার গ্রেডটা বুঝলে বাকিটা বোঝানো সহজ। প্রথমটা একটু বুঝেন না তাহলে স্যার, সহজ আছে। বুঝতে সুবিধা হবে। কালকে কিন্তু পরীক্ষা নিব, খেয়াল আছে সবার? তো আজকে কোশ্চেন জি থাকলে একটু স্যার। করে দেবেন, যদি কোশ্চেন থাকে আজকেই করবেন। আজকে তো দেখাবোই, এর বাইরে যদি কোশ্চেন থাকে একটু দেখে নিবেন। আচ্ছা, লেটার গ্রেড নিয়ে কোনো কোশ্চেন থাকলে একটু বলেন, বললে সুবিধা, কোথায় বুঝেন নাই। স্যার এটা হচ্ছে শুধু স্যার বাংলার আমরা লেটার গ্রেড বের হয়েছে তাই না স্যার? হুম, এটা তো শুধুমাত্র বাংলার হচ্ছে গ্রেড বের হয়েছে, লেটার গ্রেড। বাংলাটা, শুধু বাংলা। ইংরেজি? শুধু বাংলার জন্য করছি, ইংরেজির আবার করতে হবে, ম্যাথেরও আবার করতে হবে। স্যার একটা প্রশ্ন ছিল। হুম হুম। স্যার আপনি ওই যে প্রথম শুধু লিখলেন ইফ থেকে এ প্লাস পর্যন্ত যে লিখলেন, তারপর ওইটা স্যার বারবার যে এই পাশে এনে ইয়া করতেছে, ওইটা কি স্যার কপি করে পেস্ট করলেন না হ্যাঁ কি হ্যাঁ করলেন, হ্যাঁ, ওটা স্যার কপি বুঝলাম করলাম, না। এটা কপি করলাম, সিলেক্ট করে কপি করছি, তারপরে কন্ট্রোল জি দিছি, এখানে ক্লিক করে কন্ট্রোল জি দিছি, কপি পেস্ট, কপি পেস্ট। স্যার এবার বুঝতে পারছি। সূত্র স্যার বুঝতে এখানে যে পারছো? ইফ ফাংশনটা ব্যবহার করছেন, আমরা স্যার ইফ ফাংশন যেটা শিখেছেন সেটা হচ্ছে প্রথমে কন্ডিশন থাকবে
পরে ট্রু রেজাল্ট, না হলে ফলস রেজাল্ট, ফলস ভ্যালু আসবে। হুম তো এখানে তো স্যার ইফ বসাইছেন 6টা, তাহলে এখানে কোনটা ট্রু রেজাল্ট ধরবো আর কোনটা ফলস ধরবো স্যার? ফলস ভ্যালু। ট্রু পার্ট হচ্ছে এতটুকুন, এই যে এটা একটা ইফ, তাই না? জি এইটার কন্ডিশন হচ্ছে এতটুকুন, তাই তো? জি ট্রু জি পার্ট হলো এতটুকুন। হ্যাঁ। আর এই কমার পরের থেকে তার ব্র্যাকেটের শেষ পর্যন্ত যা আছে সব তার ফলস পার্ট। এই ব্র্যাকেটটা কি কালার? ব্ল্যাক। কালো কালো, ব্ল্যাক। এখানে কালো ব্র্যাকেট কোনটা? এই যে এটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, লাস্টেরটা। জি, তাহলে প্রথম ইফের ফলস পার্ট হচ্ছে এই পুরাটুকুন, বুঝতে পারছি স্যার। এই পুরাটুকুন তার ফলস পার্ট প্রথম ইফটার জন্য। আবার দ্বিতীয় ইফের কাছে আসেন, দ্বিতীয় ইফের ক্ষেত্রে এতটুকুন হচ্ছে তার কন্ডিশন, এতটুকুন তার ট্রু পার্ট। আর এইখান থেকে এই ব্র্যাকেটটার কালার কি? লাল, এই যে লাল ব্র্যাকেট। জি তাহলে এই কমা থেকে একদম এই লাল ব্র্যাকেট রাখ পর্যন্ত পুরোটা হচ্ছে তার এই দ্বিতীয় ইফের ফলস পার্ট। জি ঠিক স্যার, আছে? বুঝতে পারছি। এইভাবে আর কি আগাইতেছে প্রত্যেকটা ইফের ক্ষেত্রে, এইভাবে দেখবেন। এই জন্যই বারবার ওই ব্র্যাকেটের কথাটা বলছিলাম, ব্র্যাকেট খেয়াল করতে হবে, ব্র্যাকেট কোথায় শুরু কোথায় শেষ, এটাতে ট্রু ফলস পার্টটা আপনার ডিফাইন করতে হবে। এটা গেল, হ্যাঁ? আশা করি বুঝতে পারছেন। এখন আমরা জিপির জন্য করব। জিপি, জিপির ক্ষেত্রে কি? জিপির ক্ষেত্রে একই নিয়ম, ইফ মার্কস, আমরা মার্কস ধরেই করবো, হ্যাঁ? মার্কস গ্রেটার দেন ইকুয়াল টু 80, তাহলে জিপি হবে 5। যদি 5 না হয় তাহলে আবার আমাকে চেক করতে হবে ইফ মার্কস গ্রেটার দেন ইকুয়াল টু 70 কিনা। যদি 70-এর বেশি হয় তাহলে 4। ঠিক আছে? একই রকম আমরা এটা কপি করি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। 70 দেখছি, এরপর কত? 60। 60 হলে কত হবে? 3.5। 50 হলে কত হবে? 3। কন্ট্রোল ভি দিলাম। 40 হলে কত হবে? 2। কন্ট্রোল ভি। 33 হলে 1, আর না হলে 0। 6টা ইফ আছে, 6টা ব্র্যাকেট ক্লোজ হবে। 1 2 3 4 5 6। এটা গেল আমাদের জিপি। ঠিক আছে? এই হলো আমাদের জিপি সূত্র, জিপি। বুঝা গেছে? এই জি জিপি স্যার। আর লেটার গ্রেডের সূত্র কিন্তু পুরোপুরি সেম। শুধু দেখেন 5 এর জায়গায় এ প্লাস, 4 এর জায়গায় এ, 3.5 এর জায়গায় এ মাইনাস, ডির জায়গায় 3, ডির জায়গায় 2, ডির জায়গায় 1, আর এর জায়গায় 0। এই হলো ডিফারেন্স, বাকি সব হুবহু এক। আর এখানে স্যার ইনভার্টেড কমা দেওয়ার প্রয়োজন না নাই। না না, 5। ইনভার্টেড কমা দিবেন না, না। এটা যেহেতু সংখ্যা, সংখ্যার ক্ষেত্রে ইনভার্টেড কমা দিবেন না। ইনভার্টেড কমা শুধুমাত্র মনে হয় টেক্সটের জন্য। টেক্সটের জন্য, হ্যাঁ। এটা একদিন বলছিলাম, প্রথম দিনে মনে হয় বলছিলাম। এটা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এন্টার দিলাম। এখন এটাকে এই দুইটাকে সিলেক্ট করব। এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা ডাবল ক্লিক দিলাম, তাহলে সবগুলোর জন্য চলে আসলো। বাংলার সমস্ত লেটার গেট আর জিপি চলে আসলো। ঠিক আছে? এরপরে এইটাকে, এই দুটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আবার দেখা যাক। আচ্ছা, এই যে দেখেন, এই যে এইটা দুইটাকে সিলেক্ট করলাম, হ্যাঁ। সিলেক্ট করে দিলাম কিবোর্ড থেকে, কন্ট্রোল সি, কপি হইলো। ইংলিশের এলজি আর জিপি কে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দিলাম, কন্ট্রোল ভি। আবার ম্যাথের এলজি আর জিপি কে সিলেক্ট করলাম, দিলাম কন্ট্রোল ভি। ঠিক আছে? এইবার কিবোর্ড থেকে এস্কেপ বা ইএসসি বাটন প্রেস করলাম, একদম কিবোর্ডের বাম পাশে উপরে দেখবেন লেখা আছে ইএসসি, এই বাটনটা প্রেস করলাম, তাহলে সিলেকশনটা চলে গেল।
এরপর আপনি আবার এই দুইটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে একটা ডাবল ক্লিক দেন, তাহলে ইংলিশের সমস্ত লেটার গ্রেড আর জিপি চলে আসলো। ঠিক আছে, একই রকম আপনি চাইলে কিন্তু সিঙ্গেলেও করতে পারেন। এটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করে এখানে একটা ডাবল ক্লিক করলেন, এটা চলে আসলো। তারপর এটাকে সিলেক্ট করে এটাকে একটা ডাবল ক্লিক করেন, তাহলে গ্রেড গুলো চলে আসলো। বুঝে গেছে? কন্ট্রোল জি ধরে যেটা করলেন আর একটু কন্ট্রোল কন্ট্রোল সি করছিলাম তো, আর কিছু করি নাই, কপি করছিলাম, কন্ট্রোল সি, সেল কপি করছিলাম। এই কপি দুইটাকে, পেস্ট হয়েছে স্যার, কপি পেস্ট। হ্যাঁ এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিছিলাম, আচ্ছা আর কিছু না। তাহলে দেখেন আপনার কিন্তু রেজাল্ট শিট মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, এই পাশেরটা কপি পেস্ট করে এই পাচ্ছেন, যেহেতু এগুলো 80-র উপরে আছে তাই। হুম, না এটা কপি পেস্ট কেন করতেছি, এই একই সূত্র কিন্তু সবার জন্য প্রযোজ্য। বাংলা লেটার গ্রেড আর জিপি যা ইংলিশের লেটার গ্রেড আর জিপির একই স্ল্যাব, আবার ম্যাথের জন্য লেটার গ্রেড আর জিপির একই স্ল্যাব। যেহেতু স্ল্যাব গুলো একই, তার জন্য আমরা এই এক এক জায়গায় ফর্মুলাটা কপি সেটাকে কপি করে ইংলিশের জন্য অ্যাপ্লাই করছি, ম্যাথের জন্য অ্যাপ্লাই করছি, এই হলো বিষয়। কিন্তু আপনি যদি বলেন স্যার যে একটা এইখানে প্রশ্ন তো, ছিল। ইএসসি ব্যবহার হ্যাঁ আচ্ছা, এইখানে আপনি যদি বলছি স্যার, এই ইএসসির ব্যবহারটা সিলেকশনটা চলে যায়, সিলেকশন কপি করার সময় একটা সিলেকশন থাকে, ইএসসি ব্যবহার করলে সিলেকশনটা চলে যায়। আচ্ছা, এখানে আপনি বলতে পারেন যে আমি তো এখানে কপি করে আনলাম, কপি করে এনে এইখানেও A+5 হয়েছিল, এইখানে A+5 হয়েছে, এইখানেও A+5 হয়েছে। তাহলে এইটা আসলে এরা কোন মার্কসে, এই A+ কাকে রেফার করতেছে? C4 কে, তাই না? এটা বাংলার এলজি হবে বাংলার মার্কসের রেসপেক্টে, তাহলে এটা তো ঠিক আছে। C4 এর সাথে তুলনা করতেছে না, C4 অর্থাৎ বাংলার মার্কস 80 বিষয় হলে বাংলার গ্রেড হবে A+। তাহলে এখন আপনার কোশ্চেন হইতে পারতো যে এইখানে এই যে আপনি তো সূত্র কপি করে আনলেন বাংলা থেকে, তাহলে বাংলায় তো সূত্রগুলো রেফার করেছিল বাংলার মার্কসকে, বাংলার এলজি বের করার সময় আমরা তো বাংলার মার্কসকে রেফার করে বাংলার মার্কসের উপর ভিত্তি করে আমরা লেটার গ্রেডটা বের করছি। তাহলে এই সূত্র যখন আমরা কপি করে এখানে রাখলাম, এই দুটো সূত্র কপি করে যখন এইখানে দিলাম, এইখানে দিলাম, তখন এইখানে কোন মার্কসটাকে সে ভিত্তি করে লেটার গ্রেড দিচ্ছে? দেখেন এখানে কিন্তু F4 কে ভিত্তি করে ইংলিশের লেটার গ্রেডটা দিচ্ছে, এই যে 80। এখানে কিন্তু বাংলার মার্কসে রেফার করে নাই। F4 হচ্ছে ইংলিশের মার্ক। আমরা কার এলজি বের করতেছি? ইংলিশের এলজি বের করার সময় ইংলিশের মার্ককে কিন্তু আমরা রেফার করতেছি, এটা খেয়াল করতে হবে। যদি কারো এই মার্ক রেফার করাটা ভুল যায়, তাহলে কিন্তু তার লেটার গ্রেড ঠিক মতো আসবে না। ঠিক আছে, ঠিক মতো কপি পেস্ট না করলে এটা কিন্তু হবে না। আবার এইখানে ম্যাথের ক্ষেত্রে দেখেন, ম্যাথের এলজিও কাকে রেফার করতেছে? I4 কে। I4 হচ্ছে ম্যাথের মার্কস, এটাকে রেফার করতেছে। জিপির ক্ষেত্রে একই কথা, বাংলার জিপি কার উপর ভিত্তি করে? বাংলার মার্কসের উপর ভিত্তি করে C4। ইংলিশের জিপি কার উপর ভিত্তি করে? ইংলিশের মার্কসের উপর, F4, এই যে ইংলিশের মার্কস। একই রকম ম্যাথের মার্কস কার উপর ভিত্তি করে? I4, ম্যাথের মার্কসের উপর ভিত্তি করে। ঠিক আছে, এটা যেন ভুল না হয়, এটা লেখার সময় একটু ভালো করে খেয়াল করবেন। স্যার এটা কি অটোমেটিক হয়ে গেল? অটোমেটিক হয়ে গেল, যখন আপনি ঠিক মতো কপি পেস্ট করছেন অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে? এটা আমার কিছু করা লাগে নাই, আমি সঠিকভাবে কপি পেস্ট করছি, যেভাবে দেখাইছি ওইভাবে করবেন, তাহলে অটোমেটিক হয়ে যাবে। তারপরে পড়ার পর একবার চেক করবেন যে কোথাও স্যার কোনো কোনটা বললেন স্যার যে ঠিক মতো করতে ভুল করতে না, স্যার কোনটা বললেন? ওই যে স্পেল অ্যাড্রেস গুলা, ইংলিশের মার্কস লেটার গ্রেড যেন ইংলিশের মার্কস উপর ভিত্তি করে হয়, ম্যাথের লেটার গ্রেড জন্য ম্যাথের মার্কস উপর ভিত্তি করে হয়, এটা একটু খেয়াল করবো, এটা বলছি। আচ্ছা, এরপর স্যার, জিপি এখানে স্যার একটা প্রশ্ন আছে স্যার। বলেন। স্যার, আপনি এই যে 4 নাম্বার রোতে সবগুলোতে 80+ মার্ক রাখছেন, এখানে যদি আমার 4 নাম্বার রোতে একটা 70, একটা 80, একটা 60 থাকে, সেক্ষেত্রে ওই ফাংশনটা কি সেম হবে যেটা ফর্মুলাটা ইউজ করলেন? সেমই হবে, ফর্মুলা সবার জন্যই এক, মার্কস যা খুশি সেটাই হইতে পারে। এই যে মার্কস চেঞ্জ করে দিয়েছে এখন দেখেন। ও ঠিক আছে স্যার। গ্রেড চেঞ্জ হয়ে
আচ্ছা, জিপিএ গ্রেড পয়েন্ট এভারেজ, গ্রেড পয়েন্ট এভারেজ কিভাবে বের স্যার করবো? ওই সূত্রটা আর একবার একটু দেখালে স্ক্রিনশট কোনটা না হয় please। কোনটা স্যার পুরো, হ্যাঁ হ্যাঁ, ওই যে প্রথমে লেটার গ্রেডের যে সূত্রটা অ্যাপ্লাই করছিলেন পুরোটা একবার। দেখেন। ঠিক আছে স্যার। জিপিএ বের করবো আমরা। জিপিএ বের করার জন্য প্রথম কাজ কি বলুন তো? জিপিএ তো একটা রেজাল্ট করতে গেলে সবার প্রথম কি দেখতে হয়? সামেশন। না না, রেজাল্ট বের করতে গেলে সবার প্রথম কি দেখতে হয়? স্যার ওয়ার্ড গড়। কি দেখতে হয় বলেন? ফেল করছে কিনা, কোন একটা সাবজেক্টে ফেল করছে কিনা, এটা সবার প্রথম দেখতে হয়। স্যার তারপর হ্যাঁ হচ্ছে যে প্রথম ব্র্যাকেট অর, তারপর ফেল করছে কিনা সেগুলো সব সাবজেক্ট হুম। বহে লেস দেন 30। আমরা মার্কসের উপর ভিত্তি করে দেখবো, মার্কস লেস দেন, বা আমরা দেখি জিপির উপর, হ্যাঁ দেখি ইফ or GP equals 0, কমা ইংলিশের জিপি ইকুয়ালস 0, কমা ম্যাথের জিপি ইকুয়ালস 0 কিনা। যদি 0 হয় তাহলে আপনার হবে হচ্ছে জিপি হবে 0, আর যদি না হয় তাহলে আপনার জিপিএ হবে হচ্ছে এটার জিপি, বাংলার জিপি যোগ ইংলিশের, বাংলার জিপি যোগ আবার দেখাই, বাংলার জিপি যোগ ইংরেজির জিপি যোগ ম্যাথের জিপি, এই তিনটার যোগফলের গড়, এই তিনটার যোগফলের গড় করার জন্য এই তিনটাকে যোগ করবেন, যোগ করে 3 দিয়ে ভাগ দিবেন, ভাগ দিয়ে যা আসবে সেটা হলো আপনার জিপিএ। এই হলো আপনার জিপিএ, ঠিক আছে? আর এখান থেকে আপনি এই যে এই উপর এখানে একটু প্রেস করলে ভগ্নাংশটা পাবেন। ঠিক আছে, স্যার কাইন্ডলি স্যার জিপিএটা একটু আরেকবার দেখাবেন। কোথায় দেখতে পারেন না এটা বলতে হবে। স্যার এই যে এখানে E4 ইকুয়াল স্যার 0টা স্যার বুঝিনি স্যার, মানে যে সবগুলো ইকুয়াল 0। E4 কি আছে? স্যার 5 আছে। মানে E4 টা কিসের? E4 তো গ্রেড পয়েন্টে। জিপি স্যার গ্রেড পয়েন্ট। ফেল করলে তার গ্রেড পয়েন্ট কত হয়? ও ওখানে তো কিছু নাই, 0। কোথায় কিছু নাই, কি বলেন? মানে স্যার জিপির ভিতরে তো কোনো সংখ্যা নেই। যিনি ফেল করেন তার জিপি হয় 0, এই যে দেখেন যে ফেল করছে তার জিপি হয় 0। তাহলে আমরা তো প্রথম কাজটা করতে চাই হচ্ছে ফেল করছেন কিনা, হ্যাঁ এটা আগে দেখতে চাই আমরা, তাই না? তাহলে জি ফেল জি। করছেন কিনা এটা দেখার জন্য ওই যে অর ফাংশন ব্যবহার করে বাংলা ইংরেজি ম্যাথ এর যে কোনো একটা ফেল করছেন কিনা। তো আমরা এখানে ফেল করছে কিনা এটা জিপি রেসপেক্টে দেখতে চাই। জিপি দেখতেছি জিপি শূন্য কিনা, যদি জিপি শূন্য হয় তার মানে তিনি ফেল। যদি বাংলা জিপি শূন্য হয় তাহলে জি তিনি জি। বাংলা ফেল করছেন, অথবা যদি ইংরেজির জিপি শূন্য হয় তাহলে হয়তো উনি ইংলিশে ফেল করছেন, আর যদি ওনার ম্যাথের জিপি 0 হয় তাহলে হয়তো উনি ম্যাথে ফেল করছেন। আর যে কোনো একটা সাবজেক্টে যদি ফেল করে তাহলে ওভারঅল তার জিপি আসবে ফেল, অর্থাৎ 0। আর যদি তিনি ফেল না করেন তাহলে তার জিপি আসবে হচ্ছে এই সাবজেক্ট গুলোর জিপির গড়। গড় মানে হচ্ছে আমরা জিপি গুলোকে যোগ করছি, বাংলার জিপি, ইংলিশের জিপি, ম্যাথের জিপি, এই তিনটা জিপিকে যোগ করছি, যোগ করে গড় করার জন্য 3 দিয়ে ভাগ দিছি। 3 কেন? যেহেতু তিনটা সাবজেক্ট, তিনটাই কম্পালসরি সাবজেক্ট, এর জন্য 3 দিয়ে ভাগ। জি স্যার বুঝতে পারছি আর স্যার, থ্যাংক ইউ। এই ক্ষেত্রে তো লেস দেন এগুলোতে কিছু ইউজ করতে হচ্ছে না, জাস্ট ইকুয়াল দিয়ে করলেই হচ্ছে। ওইটা লেসন কখন করছি আমরা? লেসন ব্যবহার করছি যখন হ্যাঁ মার্কস স্যার, সেটা মার্কস মার্কের ক্ষেত্রে। মার্কস তো আর ইকুয়াল 0 আপনি লিখবেন না, কিন্তু গ্রেড পয়েন্ট যখন বলবেন যে ফেল করে তার গ্রেড পয়েন্ট হয় হচ্ছে 0। আর মার্কসের ক্ষেত্রে গেলে কে ফেল করে? যে 33 কম পায় সে। আপনি চাইলে এটা লেটার গ্রেড তো করতে পারেন, ঠিক আছে? এখানে যদি লেটার আছে লেটার গ্রেড তো করতে পারেন। লেটার গ্রেড আপনি চেক করবেন এটা এফ কিনা, এখানে ইকুয়াল এফ যদি দেন এই লেটার গ্রেডটা ফেল করে এটা এফ কিনা এটার উপরে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সূত্র। আমরা একটু 10 মিনিটের ব্রেক দেবো, নামাজের ব্রেক দেবো। হ্যাঁ, নামাজের পরে স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন বলেন বলেন।
যদি মার্কস থাকে তাহলে মানে গ্রেটার দেন বা স্মলার দেন ওগুলি ব্যবহার করব, আর যখন মানে গ্রেড পয়েন্ট থাকবে তখন জিরো কেন এটা ব্যবহার করব। এটা বুঝতে পারতেছেন না? হ্যাঁ, না না মানে শর্তটা বলছি যে হ্যাঁ এরকম হবে না সিস্টেমটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্কস হলে লেস দেন ইউজ করবেন। ফেল করার ক্ষেত্রে লেস জি দেন 33, মানে লেস দেন যেটা বলা থাকবে। যদি 33 বলা থাকে তাহলে 33 কম, লেস দেন 33 হইলে সে ফেল। জি, কিভাবে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা একটু 10 মিনিট একটু ব্রেক নিচ্ছি। আচ্ছা, আমরা তাহলে কন্টিনিউ করি। সবাই আসছেন? হচ্ছে আমাকে আছেন কি সবাই? কেউ আছেন নাকি সবাই ব্রেকেই আছেন? স্যার আসি, স্যার আসি আমি। আচ্ছা আচ্ছা, আমরা এই শীটটা কিন্তু আমাদের কমপ্লিট। ঠিক আছে, জিপি বের করতে বলছিল। এখন এইটাকে আমরা চাইলে আর একটু কমপ্লেক্স করতে পারি। কমপ্লেক্স কিভাবে করতে পারি? এটা হচ্ছে, আমরা এখানে এই তিনটা আমাদের কম্পালসরি সাবজেক্ট, আমরা এখানে একটা ফোর্থ সাবজেক্ট যুক্ত করব। এটা কিন্তু আমি কোশ্চেন দিতে পারতেছি না। ফোর্থ সাবজেক্ট যুক্ত করব। ফোর্থ সাবজেক্ট যুক্ত করে আমাদের জিপি ক্যালকুলেশনটা আমরা দেখব। কি করব? একটা ফোর্থ সাবজেক্ট যুক্ত করব। তাহলে ফোর্থ সাবজেক্টের জন্য আমাদের নতুন কলাম লাগবে 3টা। তাহলে আমরা এখানে একটা নাম দিয়ে দিই, ফোর্থ সাবজেক্ট। ফোর্থ সাবজেক্টের আমাদের মার্কস থাকবে, মানে এইটাই আর কি, এটা কপি করে নিব। এই লেখাটা জাস্ট এই পাশে ড্র্যাগ করে দিব, আর এখান থেকে কিছু মার্কস নিব একই রকম 50, র্যান্ডম কিছু মার্কস নিলাম আর কি। তাইলে এটারও তো আমাদের এলজি আর জিপি বের করতে হবে, তাই না? তাহলে এই যে ম্যাথের এলজি আর জিপি, এটাকে সিলেক্ট করে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে এটাকে ড্র্যাগ করে দিলাম। তাহলে আমাদের ফোর্থ সাবজেক্টের লেটার গ্রেড আর জিপি চলে আসছে। ঠিক আছে, স্যার এই ফোর্থ সাবজেক্ট যেটা, এটার হচ্ছে মার্কটা আপনি নিজে থেকে দিয়েছেন তাই তো? স্যার শোনা যাচ্ছে? আচ্ছা, মার্কস গুলো হচ্ছে আমি র্যান্ডম মার্কস দিয়েছি, নিজের মন মতো আর কি, কয়েকটা মার্কস দিয়ে নিছি। ঠিক আছে, আমি নিজের মন মতো ফোর্থ সাবজেক্টে কয়েকটা মার্কস দিয়ে দিছি। এখানে কি নাই? এ আছে, এ প্লাস, বি, সি, ডি নাই, ডি দিই একটা। আচ্ছা, বলেন তো ফোর্থ সাবজেক্টের আমাদের যে জিপি, এটা জিপি এর সাথে কিভাবে, বা ফোর্থ সাবজেক্ট আর কম্পালসরি সাবজেক্ট, এই সাবজেক্ট গুলোর মধ্যে মানে ফোর্থ সাবজেক্ট কাজটা কি আসলে, সেখানে কি পার্থক্য থাকে কম্পালসরি সাবজেক্ট থেকে? কেউ বলতে পারবেন? আমরা তো সবাই এসএসসি পরীক্ষা দিছি, এসএসসি পরীক্ষা আমাদের ফোর্থ সাবজেক্ট ছিল। তো ফোর্থ সাবজেক্টে আমাদের কি হইছে, কেউ বলতে পারবেন? স্যার আপনার প্রশ্নটা ঠিক বুঝি না আমি, আরেকটু বলবেন আরেকবার? আচ্ছা, স্যার এই যে 2 পয়েন্টের উপরে যত থাকবে তত যোগ করতে হবে। এইগুলো হচ্ছে আমাদের কম্পালসরি সাবজেক্ট। ধরেন বাংলা, ইংরেজি, ম্যাথ, তারপর আর কি ছিল, সামাজিক বিজ্ঞান ছিল,
যারা সায়েন্সে পড়ছেন তাদের ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ ছিল, জি স্যার। এগুলো সব তো আমাদের ছিল, মানে কম্পালসারি সাবজেক্ট। একটা ফোর্থ সাবজেক্ট ছিল, আমরা অনেকে সায়েন্সে যারা পড়ছি তারা ফোর্থ সাবজেক্ট হিসেবে দিচ্ছি বায়োলজি অথবা হায়ার ম্যাথ। হায়ার ম্যাথ ছিল স্যার, হায়ার ম্যাথ। হ্যাঁ, এই যে ফোর্থ সাবজেক্টের আসলে ফোর্থ সাবজেক্টের কাহিনীটা কি, এটা কি পড়ে আসলে আমাদের রেজাল্টে জিপিএ ক্ষেত্রে এটার ইফেক্টটা কি পড়ে? স্যার এটা তো যে 40 মার্কের উপরে হলে ওইটা প্লাস হয়, 40 মার্কসের উপরে যেটা পাওয়া যায় ওইটা প্লাস হয় স্যার, এটা। হুম 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 হুম। আর এটা জিপির ক্ষেত্রে চিন্তা করলে স্যার জিপির ক্ষেত্রে চিন্তা করলে স্যার, যেহেতু এটা গড় মার্কের সাথে যুক্ত হয় সেহেতু গড় মার্ক যখন ডিভাইডেড করা হয় তখন অন্যান্য সাবজেক্টের উপরে মার্ক বেশি পড়ে গেছে তুলনামূলক। তো গ্রেড পয়েন্টটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমরা যদি একটু গ্রেড পয়েন্টের ক্ষেত্রে চিন্তা করি, ফোর্থ সাবজেক্টের জিপি মানে তো আমাদের রেজাল্টটা জিপিএ তে আসে, তাই না? তো মার্কসের উপর তো আর আমাদের স্যার রেজাল্টটা মানে হয় না। গ্রেড পয়েন্ট বলতে লেটার গ্রেডটা চেঞ্জ হয়ে আসে, তো ওভারঅল গ্রেড পয়েন্টই চেঞ্জ হচ্ছে জিপিএ টাই। হ্যাঁ, মানে এটা আসলে কিভাবে চেঞ্জ হয়, আমরা যদি ফোর্থ সাবজেক্টের জিপি চিন্তা করি, ফোর্থ সাবজেক্টের জিপি এইটা জি মানে আমরা কতটুকু নিব জানি? ফোর্থ সাবজেক্টের জিপি জিপি আমাদের জিপি ক্যালকুলেশন সময় কতটুকু নেওয়া হয়? 2-র উপর হলো আমরা অ্যাড করি আর কি। 2.5 না মনে হয়। না না না, এটা 2.5 নিয়ম হচ্ছে ফোর্থ সাবজেক্টের জিপি আপনি 2 এর উপরে যা পাবেন সেটা আপনার জিপিএ ক্যালকুলেশনের মধ্যে যাবে। সর্বোচ্চ 3 পর্যন্ত যোগ হয়। ঠিক আছে, আমাদের যে জিপিটা পাইছি ফোর্থ সাবজেক্টের যে গ্রেড পয়েন্ট, এই গ্রেড পয়েন্ট 2 এর বেশি আপনি যা পাবেন সেটা আপনার জিপিএ ক্যালকুলেশনের সময় ব্যবহার করা হবে। 2 এর উপরে পাইতে হবে, 2 বা 2 এর কম পাইলে আপনার কিন্তু জিপিএ ক্যালকুলেশনে কোনো ফোর্থ সাবজেক্ট থেকে কোনো গ্রেড পয়েন্ট যাবে না। আপনি যদি এখানে দেখেন, বাংলার গ্রেড পয়েন্ট 5, ইংলিশের 3, এই ম্যাথের 1, এই 5, 3, 8 আর একটা কত 9, এই তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করে কিন্তু আপনি এখানে 3 পাইছেন জিপিএ। কিন্তু গ্রেড পয়েন্টের ক্ষেত্রে কতটুকুন যাবে, এখানে আমি কত পাইছি, ফোর্থ সাবজেক্টের ক্ষেত্রে কতটুকুন জিপি যাবে, আমি এখানে পাইছি 3। 3 পাইলে 3-এর থেকে 2 বিয়োগ দিব, 2 বিয়োগ দিয়ে যা থাকবে এটাকে আমি 5, 3, 1, তার মানে 5 3 8 আর 1 9, আর এখান থেকে পাবো মাত্র 1। তাহলে এই প্রথম যে লোক তার রোল 1, তার জিপি এর সময় টোটাল জিপির যোগফল হবে হচ্ছে 10। এখান থেকে 9, বাংলা ইংলিশ ম্যাথ থেকে পাবো আমরা 9, আর ফোর্থ সাবজেক্ট থেকে যা আছে যদি 2 এর বেশি হয় তাহলে 2 বিয়োগ দিয়ে দেবো, আর না হলে কিছু যোগ করবো না। যেহেতু এখানে 2 এর বেশি আছে, 2 এর বেশি কত আছে, 3-এর থেকে 2 গেলে 1, তাহলে এই আর কি টোটাল কত হয়, এখান থেকে 1, 1 আর 1 2, 2 আর 3 5, 5 আর 5 10। এটা হলো টোটাল জিপির যোগফল তার। এটা কিন্তু 10 কিন্তু জিপিএ না, টোটাল জিপির যোগফল। এটা কি বুঝতে পারছি? এটা হলো প্রথম পার্ট। বুঝতে পারছেন কি এটা? না বুঝলে একটু বলেন। কোশ্চেনটা হচ্ছে আমাদের ফোর্থ সাবজেক্ট থেকে আমরা জিপি কত পাবো, ফোর্থ সাবজেক্ট থেকে জিপি কত কাউন্ট করা হয়, কতটুকু কাউন্ট করা হয়, এটা হলো কোশ্চেন। ফোর্থ 2 এর উপর 10 পাবে। এর ফোর্থ উপরন্তু সাবজেক্টের যা থাকবে তাই। হ্যাঁ, ফোর্থ সাবজেক্টের জিপি আপনি যদি 2 এর উপরে যা পাবেন সেইটা আপনার জিপি টোটাল ক্যালকুলেশন সময় কাজে লাগবে। মানে এই যে এখানে আমরা একটা ক্যালকুলেশন করছি না, টোটাল জিপি যোগ করছি না, এই যে একটা যোগ, এই বাংলা ইংলিশ ম্যাথের জিপির যোগফল, এর সাথে ফোর্থ সাবজেক্টের কতটুকুন যোগ হবে, 2 এর উপরে যা পাবো সেটা যোগ হবে। কিন্তু সরাসরি এইভাবে যোগ করা যাবে না। আমরা এখানে আরেকটা ঘর নেই, জিপিএ উইথ ফোর্থ সাবজেক্ট, এই নামে একটা ঘর নিলাম, ফোর্থ সাবজেক্ট সহ জিপিএ। তাহলে এইখানে প্রথম কাজ হচ্ছে, তাহলে ফোর্থ সাবজেক্ট সহ জিপিএ আগে জিপিএটাই খুব লাগবে, কিন্তু জাস্ট ফোর্থ সাবজেক্টের জন্য আমাদের ওই যে ফোর্থ সাবজেক্টের 2 এর বেশি যা পাইছি সেই জিনিসটা আমাদেরকে নিয়ে আসতে হবে। এই কাজটা করার জন্য আমাকে প্রথম কাজটা কি, টোটাল ক্যালকুলেশন সময় প্রথম কাজ কি, টোটাল বা রেজাল্ট ক্যালকুলেশন সময় প্রথম কাজ কি বলছিলাম, রেজাল্ট ক্যালকুলেশন সময় প্রথম কাজ কি বলছিলাম, একটু আগে তো বললাম, ব্রেকের আগেই বলে গেলাম।
ফেল হয়েছে কিনা এটা চেক করতে হবে। পরের কাজ না না, ফেল হয়েছে কিনা, ফেইল্ড, জি স্যার, ফেইল গুলা দিতে ফেল হবে। হয়েছে কিনা। আচ্ছা, তাহলে আমরা ফেলটা বের করতেছিলাম গ্রেড পয়েন্ট ধরে, গ্রেড পয়েন্ট ইকুয়াল 0 কিনা, বাংলার গ্রেড পয়েন্ট 0 কিনা, ইংলিশের গ্রেড পয়েন্ট 0 কিনা, ম্যাথের গ্রেড পয়েন্ট 0 কিনা। ফোর্থ সাবজেক্টের গ্রেড পয়েন্ট কি দেখবো নাকি দেখবো না? ফোর্থ সাবজেক্টে যদি আমি ফেল করি তাহলে আমার রেজাল্ট কি ফেল না পাস? স্যার পাস। পাস হবে স্যার। স্যার এখন দেখবো, এর আগেরটা দেখিনি স্যার, এখনটা দেখবো। ফোর্থ সাবজেক্টে যদি আপনি ফেল করেন তারপরে কিন্তু আপনি পাস, যার কারণে ফোর্থ সাবজেক্টে আপনি 0 পাইছেন কিনা এটা চেক করার দরকার নাই। ঠিক আছে, আমরা কিন্তু ফোর্থ সাবজেক্ট দেখতেছি না। তাহলে এই যে কম্পালসারি সাবজেক্ট গুলো আমরা যদি কোনো একটা জিপি 0 হয় তাহলে আমাদের রেজাল্ট আসবে 0। এখন আমাদের হচ্ছে জিপিএ ক্যালকুলেশন করতে হবে। তো জিপিএ ক্যালকুলেশন করতে গেলে আবার দুইটা ভাগ। ওই যে আপনি ফোর্থ সাবজেক্ট থেকে কিছু পাবেন, আবার কারোর জন্য পাবেন না। তাহলে আমার ওই যে যোগফল করার সময় আমার হাতে দুইটা রাস্তা। কেউ আছে ফোর্থ সাবজেক্ট থেকে কিছু জিপি পাবে, কেউ ফোর্থ সাবজেক্ট থেকে কিছু জিপি পাবে না। তাহলে এটা আমাকে একটু চেক করতে হবে। ইফ কি চেক করব, ফোর্থ সাবজেক্টের জিপিটা 2 এর বেশি কিনা। ঠিক আছে, যদি 2 এর বেশি হয় তাহলে আমি সামনাবে এইভাবে যোগ করে দেব, বাংলার জিপি যোগ ইংলিশের জিপি যোগ ম্যাথের জিপি যোগ এইটা মাইনাস করে দেবো 2। এটা করে দিয়ে এইটাকে কত দিয়ে ভাগ দিব কেউ বলতে পারবেন? ভাগ দিব কত দিয়ে কেউ বলতে পারবেন? স্যার স্যার এটা এটাকে 4 দিয়ে তিন স্যার। পাঁচ দিয়ে স্যার, 5। না না না, এখানে সাবজেক্ট 4 কয়টা? দিয়ে স্যার স্যার। এটা স্যার 4 3 দিয়ে দিয়ে ভাগ ভাগ হবে, হবে। ওটা 3 দিয়ে ভাগ হবে। হ্যাঁ, এটা 3 দিয়ে 3 ভাগ দিয়ে স্যার হবে। ভাগ ফোর্থ করা সাবজেক্ট হবে। বাদে ভাগ হবে। সরি 3 দিয়ে স্যার, খেয়াল করিনি। এটা জি 3 স্যার। দিয়ে ভাগ হবে, কারণ হচ্ছে ফোর্থ সাবজেক্ট রেজাল্ট বাদে। ক্যালকুলেশনের সময় ভাগ দিতে হয় সব সময় কম্পালসারি সাবজেক্ট দিয়ে, যতগুলো কম্পালসারি সাবজেক্ট। ঠিক আছে, তাহলে এটা হলো আমি কোন কেসটা হ্যান্ডেল করলাম। যদি আমার ফোর্থ সাবজেক্টে 2 এর বেশি গ্রেড পয়েন্ট থাকে তাহলে আমি এই যে ফোর্থ সাবজেক্টের জিপিটা যোগ করছি, যোগ করে সেখান থেকে 2 বিয়োগ দিয়ে দিচ্ছি। তাহলে 2 এর বেশি যা আসলো সেটা আমার কম্পালসারি সাবজেক্টগুলোর সাথে যোগ হয়ে গেল এবং ওভারঅল আমি 3 দিয়ে ভাগ দিলাম। এটা হলো আমার একটা জিপিএ। আর যদি আমি 2 এর বেশি না পাই, ফলস পার্টে কি করব? ফলস পার্টে শুধুমাত্র কম্পালসারি সাবজেক্টগুলো যোগ করে দেবো। ঠিক আছে, এই ব্র্যাকেট শেষ, এই ব্র্যাকেট শেষ। বুঝতে পারছি? এটা হলো আমাদের ফোর্থ সাবজেক্ট সহ আমাদের জিপিএ। ঠিক আছে, সবার জিপিএ বাড়ছে, কারো জিপিএ কমবে না। ফোর্থ সাবজেক্ট দিলে কারো জিপিএ কমে না, সবার জিপিএ বেড়ে যায়। ঠিক আছে, কিন্তু স্যার এখানে যে 5.33 আসছে কিন্তু 5 এর উপরে তো যাবে না স্যার। হ্যাঁ এই তো ভালো একটা কোশ্চেন করছেন, 5.33 আসছে। হ্যাঁ, এই এই একটা কেস আমাদের কাজ করতে হবে। তাহলে এখন আপনার গ্রেড পয়েন্টে এই কাজটা কিন্তু করতে হবে যে যদি 5 এর উপরে যায়, যেমন আমরা একটা করে দিই, ধরেন একজন গোল্ডেন এ প্লাস পাইলো, প্রথম জনকে ধরি। ঠিক আছে, প্রথম জন হলো সুপার ট্যালেন্ট, তিনি সবগুলোতেই এ প্লাস পেয়েছে। ঠিক আছে, তাইলে এখন ফোর্থ সাবজেক্ট সহ তার জিপিএ চলে আসছে 6। কোনোদিন কি দেখছেন রেজাল্টে যে গোল্ডেন এ প্লাস পায় তার জিপিএ 5 এর বেশি আছে? সবাই তো এসএসসি ইন্টার দিচ্ছেন, কখনো কি রেজাল্ট শিট দেখছেন যখন না, একটা 5 এর উপরে কখনো পয়েন্ট হয় না। 5 এর উপরে কখনো রেজাল্ট আসে না? তাহলে স্যার এই তাদের ক্ষেত্রে ইয়ে হবে তো, ওই যে ফোর্থ সাবজেক্টের যে মার্কসটা যোগ হবে না উইদাউট না না, ফোর্থ অবশ্যই যোগ সাবজেক্টের হবে, অবশ্যই যোগ হবে, যোগ কেন হবে না? গ্রেডিং এর সাথে। অবশ্যই যোগ হবে। ফোর্থ সাবজেক্টের মার্কসটা যোগ হয় বলেই না তাদের গ্রেড পয়েন্টটা এই যে 5 এর উপরে চলে যায়।
ঠিক আছে, ক্যালকুলেশন করলে 5-এর উপরে চলে যায়, কিন্তু কখনোই 5-এর উপরে আপনি রেজাল্ট দেখাতে পারবেন না। তাহলে এই কাজটাও কিন্তু আপনাকে হ্যান্ডেল করতে হবে এটা। তাহলে এই কাজটা করার জন্য আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। এইখানে যখন ক্যালকুলেশন করবেন, ঠিক আছে, এখানে আবার একটা কাজ করতে হবে। এই যে 5-এর উপরে, আপনি 5-এর উপরে কখন পাচ্ছেন? যখন আপনি 4 সাবজেক্টের জিপিটা যোগ করতেছেন, তখনই কেবল আপনি 5-এর উপরে পাচ্ছেন। বুঝতে পারছি? নর্মালি যখন আপনি কম্পালসারি সাবজেক্ট গুলো যোগ করবেন, তখন আপনার রেজাল্ট কোনোদিনও 5-এর উপরে আসবে না। কিন্তু যখনই আপনি 4 সাবজেক্টের জিপি যোগ করবেন, তখনই আপনার 5-এর উপরে আসার একটা সম্ভাবনা আছে। বুঝতে পারছি? বুঝতে পারছেন? তাহলে এইখানে আপনার এই যে এই কাজটা এখন আপনাকে দেখতে হবে। তাহলে এই যে রেজাল্ট, এই রেজাল্ট আবার দুই ধরনের হইতে পারে। 4 সাবজেক্ট সহ যে রেজাল্টটা, 4 সাবজেক্ট সহ যে রেজাল্টটা, সেই রেজাল্টটা দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে আপনার 5 বা 5-এর কম, হয় আপনি 5 অথবা 5-এর কম পাইছেন, আর একটা হচ্ছে 5-এর বেশি পাইছেন। এটা মানে তাহলে আপনি যদি 5-এর দুই ক্যাটাগরি না, দুই ক্যাটাগরি হয়ে যাচ্ছে। এক ক্যাটাগরি হচ্ছে 5-এর বেশি, আর এক ক্যাটাগরি হচ্ছে 5 বা 5-এর কম। তাহলে এইখানে আপনাকে দেখাইতে হবে যারা 5-এর বেশি পাইছেন, যাদের জিপি 5-এর বেশি আছে, তাদের জিপিও আপনাকে 5-ই দেখাইতে হবে। আপনি 5-এর বেশি কখনোই দেখাবেন না কারো জিপি। ঠিক আছে? তাহলে এই কাজটা করার জন্য আপনাকে আবার একটা ইফ নিয়ে আসতে হবে। ইফ ইফ দিয়ে আপনি কি দেখবেন? এই যে জিপিএ, এটাই তো আপনার জিপিএ, এই জিপিএটা গ্রেটার দেন 5 কিনা। যদি গ্রেটার দেন 5 হয়, তাহলে আপনি কত লিখবেন? যদি আপনার জিপিএটা 5-এর বেশি চলে আসে, তাহলে আপনি কত দেখাবেন? স্যার এটা 5ই দেখাবো স্যার। 5-ই দেখাবেন। আর যদি 5-এর বেশি না আসে, 5-এর বেশি যদি না আসে, তাহলে কত দেখাবেন? যেটা আসবে ক্যালকুলেশন সেটাই। ক্যালকুলেশন যেটা আসবে সেটা। তাহলে এই যে এই জিনিসটা জাস্ট কপি করে, এতটুকু কপি করে এখানে বসাই দিবেন। এখানে বসাই দিয়ে ব্র্যাকেট শেষ। ইফের ব্র্যাকেটটা শেষ করতে হবে। শেষ করে এন্টার দিবেন। তাহলে এখন দেখেন আর এই সমস্যাটা নাই। এখন স্যার দেখেন, আমি বুঝবো কিভাবে কে হচ্ছে যে আহ, সব সাবজেক্টে ইয়ে পাইছে আর কোনটাতে পাইনি? হ্যাঁ, কোন সাবজেক্ট? স্যার ওই যে ধরেন ওইটার যে কথা বলতে 4 সাবজেক্টের পয়েন্ট ছাড়াও হ্যাঁ, যোগ, কিভাবে বুঝাই যে সে 4 সাবজেক্টেও হচ্ছে যে ভালো মার্ক করছে, 4 সাবজেক্ট যুক্ত হলে তার পয়েন্ট বেশি হইতো কিন্তু দেওয়া হয়নি, এরকম এটা বুঝবো কিভাবে স্যার যে তার রেজাল্ট প্লাস হইলেও অন্যদের থেকে বেটার, যেমন যেটাকে বলে গোল্ডেন প্লাস? হ্যাঁ, হ্যাঁ, গোল্ডেন প্লাস বুঝবেন তাই তো? জি স্যার। গোল্ডেন প্লাস আমরা আসলে কখন বুঝি? ছোটবেলায় যখন আপনারা এসএসসি রেজাল্ট পাইছেন, গোল্ডেন এ প্লাস কিন্তু প্রথমে বোঝা যায় না। সবার প্রথমে যখন এসএসসি রেজাল্ট পাবলিশ করে, প্রথমে কিন্তু সামারি পাবলিশ করে, প্রত্যেকটা স্কুলে একটা সামারি দিয়ে দেয়। যতজন পরীক্ষার্থী, সকল পরীক্ষার্থীর রোলের পাশে জাস্ট জিপিএটা পাবলিশ হয়। এরপরে বেলা করা যখন দুপুর বেলা হয়, দুপুরবেলা বিভিন্ন বোর্ডের, আমরা তো বোর্ডে রেজাল্ট সার্চ করি, তো বোর্ড গুলা কিন্তু পরে অ্যাক্টিভ হয়। প্রথমে হচ্ছে স্কুলে যায়, দুপুরের পরে বোর্ডে হচ্ছে মার্কশিট পাবলিশ করে। ওই মার্কশিটে যখন দেখেন যে আপনি সবকটা সাবজেক্টে এ প্লাস পাইছেন, তার মানে হচ্ছে আপনি গোল্ডেন এ প্লাস। রেজাল্ট দেখে, জিপিএ দেখে কখনো বলা যায় না কে গোল্ডেন এ প্লাস পাইছে আর কে শুধু প্লাস। এটা কিন্তু রেজাল্ট দেখে বলা যায় না, জিপিএ দেখে। কে গোল্ডেন এ প্লাস পাইছে এটা আপনি বুঝতে পারবেন তার মার্কশিট দেখে। তার মার্কশিটে যদি দেখেন প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস, তার মানে সে গোল্ডেন এ প্লাস। গোল্ডেন এ প্লাস কিন্তু আপনার সার্টিফিকেটে কোথাও লেখা নাই। এটা জাস্ট স্যার আমাদের একটা সেটাই তো কথা, লেবেলের টার্ম। গোল্ডেন এ প্লাস বলে কোনো মানে যে ইয়েই নাই নাকি, কিন্তু এটা মানুষের ধরেন যে তথাকথিত একটা হ্যাঁ, মানে এটা কথা শিক্ষিত কোনো কিছু না, গোল্ডেন। এটা আমাদের প্রচলিত একটা টার্ম, আমরা একটা ট্যাগ দিচ্ছি আর কি, গোল্ডেন এ প্লাস আর এ প্লাস। ঠিক আছে, এটা আর কি। তাহলে এইটা হলো আপনার সেই মানে এই রেজাল্টটা একদম নিখুঁত হচ্ছে আর কি। আপনার বোর্ডের রেজাল্টটাও এইভাবেই করে, বোর্ড থেকে যে রেজাল্টটা করা হয় সেটা ওইভাবেই করে। মানে এটা একটা ফাইনাল প্রোডাক্ট। এখন এই যে শীটটা আছে না, এই শীটটা কিন্তু একটা ফাইনাল প্রোডাক্ট। আপনারা এসএসসি রেজাল্ট এই শীটের থেকেই আপনাদের এসএসসি রেজাল্টটা করা হয়েছে, বহু এরকম একটা রেজাল্ট থেকে, শীট থেকে। শুধু পার্থক্য কি, এখানে সাবজেক্ট আছে 3টা,
আপনার এসএসসি পরীক্ষায় সাবজেক্ট ছিল 11টা। তো আপনি যদি এখানে 11টা সাবজেক্ট বসায় দেন, বসায় দিলে আপনার ওই এসএসসি রেজাল্টের মধ্যেই হুবহু একটা রেজাল্ট চলে আসবে, এসএসসি বা ইন্টার হুবহু একটা শিট চলে আসবে। বাসায় মার্কস গুলো বসায় দেখতে পারেন, ঠিক আছে? স্যার এটা আমরা হলো যখন এই পিডিএফটা ডাউনলোড করব তখন স্যার কি স্যার ওই পুরো পিডিএফ? কার্সরটা স্যার একটু এখানে একজন স্যার বলেন, ফাংশনটা একটু আবার দেখান তো এখানে একজন বলেন, একজন বলেন। স্যার এখানে কার্সরটা একটু আবার একটু দেখান তো ফাংশনটা। কোনটা? ওই যে জিপি উইথ ফোর্থ সাবজেক্ট, ওইখানে ওই 5 এর ওখানে রাখলে হবে কার্সরটা। ওই ফাংশনটা একটু দেখতে চাইছিলাম আবার, মানে আপনি 5-এর চেয়ে বেশি হলে কিরকম হবে, এই যে বা এক্স্যাক্টলি 5 হলে কিরকম হবে সেটা আর কি। হ্যাঁ এটা স্যার, স্যার একটু রাখেন স্যার, আমি জিনিসটা একটু দেখি। If answer better than true, স্যার আমি বলতেছিলাম যখন আমরা পিডিএফটা ডাউনলোড করব মানে এই ফাইলটা, তখন তো ততটুকুই প্রিন্ট হবে যতটুকু আমাদের প্রয়োজন, নাকি পুরো ফাইল? এটা কিভাবে প্রিন্ট হবে স্যার? কারণ অনেক ফাইলে অল্প কিছু লিখলেও অনেক পর্যন্ত হচ্ছে যে ইয়ে থাকে, শিটটা থাকে। শিটটা কিভাবে ডাউনলোড হবে আর প্রিন্ট হবে? কোন শীট? স্যার এই ওয়ার্কশিট, এক্সেল ওয়ার্কশিট শিট। তো আপনাদেরকে কোথায় দেওয়া আছে? ডাউনলোড হলে এই ফাইল আকারে ডাউনলোড হবে। যতটুকু কাজ করবো ততটুকু স্যার। হ্যাঁ, স্যার যতটুকু কাজ করবো ততটুকুই ডাউনলোড হবে নাকি কিভাবে ডাউনলোড হবে এটার? আপনাকে যদি অ্যাকচুয়ালি কেউ বাস এক্সেল এর ফাইল দেয়, এই পুরো ফাইলটা আপনার ডাউনলোড হবে। এর মধ্যে যদি 10টা শিট থাকে, 10টা শিটই আপনার ডাউনলোড হয়ে যাবে ফাইলের মধ্যে। স্যার ডাউনলোডের বিষয়টা না, এটা প্রিন্ট করার সময় কিভাবে প্রিন্ট হবে এটা জিজ্ঞেস করতেছিলাম, কতটুকু প্রিন্ট হবে এই আর কি। প্রিন্ট প্যাক একটা শিটের হয়, হ্যাঁ দেখাচ্ছি। হ্যাঁ স্যার, সেল আর কলাম তো অনেকগুলো, স্যার সেই ক্ষেত্রে এখানে বলতেছিলাম যে এটা জিপি এর কিভাবে প্রিন্ট সূত্রটা একটু হবে। দেখান তো। জিপিএ সূত্রে তো আমরা দেখতেছি, শুধু জিপিএ, এটা শুধু জিপিএ। এখানে তো ফোর্থ সাবজেক্টের কোনো কাজ করে নাই, শুধু না না না, এখানে বাকি 3 প্রথম, সাবজেক্টের। হ্যাঁ ঠিক আছে। একদম বলা হচ্ছে প্রিন্টের বিষয়টা। হ্যাঁ, স্যার জিপি এর ওইটা স্যার একটু আরেকটু দেখতে চাচ্ছিলাম স্যার। এটা জিপিএ, শুধু জিপিএ। জি স্যার হয়ে গেছে স্যার। আচ্ছা আচ্ছা, প্রিন্ট যখন করবেন তখন এটাকে কন্ট্রোল পি দিবেন, কন্ট্রোল চেপে পি। এটা হলো আপনার এই যে শীট। হ্যাঁ, এখন এই শীট গুলো হচ্ছে কেটে যায়, দেখেন অর্ধেক কেটে গেছে আর অর্ধেক আছে। এইটা হচ্ছে আপনার, এই যে দেখেন এখানে ছোট্ট একটা ডট ডট লাইন দেখা যাচ্ছে না? দেখা যায়? জি স্যার। এই যে এই বরাবর দেখেন একটা লাইন আছে, ডট 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 হ্যাঁ একটা স্যার। লাইন। এটা জি স্যার। ল্যান্ডস্কেপ করলে হয়তো আবার ফুল পেজ চলে আসবে। ঠিক আছে, এই যে একটা লাইন, ডট ডট লাইন, এই লাইনটা হচ্ছে পেজ ডিভাইড করে আর কি, পেজ ডিফাইন করে। অর্থাৎ এই লাইনের বাম পাশ থেকে কাউন্ট হয়, বাম পাশ থেকে এই লাইন পর্যন্ত একটা পেজ। আবার এই পাশ থেকে কত দূর আছে? এই পাশ থেকে আরো মানে পেজের সাইজের মধ্যেই বাকি লেখাটুকু আছে, যার জন্য আর নতুন করে লাইন আসে না। এই যে দেখেন এই যে আছে, এতটুকু হচ্ছে আর একটা পেজের উইডথ। ঠিক আছে, আপনি যখন প্রিন্ট করতে যাবেন আপনাকে হচ্ছে খেয়াল রাখতে হবে, যদি সবগুলোকে এই একটা পেজের মধ্যে প্রিন্ট করতে চান তাহলে কন্ট্রোল কি দিয়ে এইখানে একটা অপশন আছে। স্যার সেভে যাওয়ার পরে কন্ট্রোল সি দিব, ফাইলে ঢোকার পরে কি কন্ট্রোল সি? কন্ট্রোল পি, পি পি না পি, কন্ট্রোল শুধু পি? কন্ট্রোল পি দিবেন। হ্যাঁ, কন্ট্রোল পি, কন্ট্রোল চেপে পি, প্রিন্টের পি। জি স্যার। এই যে নিচের দিকে দেখবেন নো স্কেলিং আছে, এই নো স্কেলে ক্লিক করে এখানে দিবেন ফিট শিটস অন ওয়ান পেজ। ঠিক আছে, এটা জি যদি স্যার। দেন
আপনার সব ডাটা একটা পেজের মধ্যে চলে আসবে, কিন্তু আপনি এইভাবে কোনোদিন প্রিন্ট করেন না। প্রিন্ট করলে আপনি কোনোদিনও বুঝতে পারবেন না আপনার কি ডাটা আছে। তো বেটার হচ্ছে নর্মাল যে ভিউ আছে নো স্কেলিং দিয়ে প্রিন্ট করাটা ভালো। ঠিক আছে, এইভাবে আপনাকে এক্সেলের প্রিন্ট গুলো একটু সতর্ক হয়ে প্রিন্ট করতে হবে। তো এইভাবে আসলে আপনাকে একটু অভ্যাস করতে হবে যে এখানে তাহলে আপনি ইয়া দিতে পারেন, গ্রিড লাইন দিয়ে দিতে পারেন। গ্রিড লাইন দিয়ে দিলে আপনার এগুলা গ্রিড লাইন আকারে প্রিন্ট হবে, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু হ্যান্ডেল করতে হবে আর কি প্রিন্ট করার স্যার সময়। ধরেন যে আমার হচ্ছে যে এই যে আব্দুল আব্দুল কে আব্দুল কে, তারপরে আমি আরো কয়েকটা কলাম আর উইথ নিতে চাচ্ছি নিচ্ছে, নিয়ে আমি ফাঁকা রাখে প্রিন্ট করব, পরে আমি এটা হাতে পূরণ করব, সেই ক্ষেত্রে ওগুলা কিভাবে নিব স্যার? উপরে যে কয়টা কলাম আছে বা উইথ আছে আছে, কিন্তু আমি নিচে আরো কয়েকটা হচ্ছে যে কলাম উইথ নিব হ্যাঁ, প্রিন্ট এখানে করার নিবেন, সময়। লিখবেন, এখানে লিখতে থাকবেন কলাম, নতুন কলাম। না স্যার, স্যার ওই হাতের ডান রো পাশে বাম পাশে না, পোর্ট্রেট রো স্টাইলের রো নিচের দিকে। রো নিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচের থেকে আচ্ছা, রো আব্দুল নিবেন, হ্যাঁ। কালামের নিচে থেকে ওই যে 12, 13, 14, 15 এই নাম্বার গুলো যদি আমি আরো অ্যাড করতে চাই ফাঁকা, আমি পরে হাতে লিখবো প্রিন্ট করে কাগজে, সেই ক্ষেত্রে এটা কিভাবে নিব? ও আচ্ছা, ওইটা জি স্যার। এটা মনে হয় তাহলে এইভাবে আপনাকে নিতে হবে, এইভাবে বর্ডার সিলেক্ট করতে হবে। অল বর্ডার, অল বর্ডার দিয়ে কন্ট্রোল পিতে চান, এই যে আচ্ছা। বর্ডার দিয়ে তারপরে এখানে। হ্যাঁ হ্যাঁ স্যার, সেটাই যে আমার আমার কম্পিউটারের কাজের পরে যদি আমার হাতে কিছু লিখিত থাকে সেক্ষেত্রে হুম। কিভাবে প্রিন্ট করবো? আর আরেকটা কাজ করতে পারেন, দেখেন এখানে কিন্তু আপনার ইয়া নাই, এইগুলাকে ওই যে প্রথমে দেখেছিলাম ফরম্যাট, এই যে এই কর্নারে হ্যাঁ ক্লিক করবেন, ক্লিক করলে ওই যে সব সিলেক্ট হয়, জি স্যার। পুরো শিট সিলেক্ট হয়। ফরম্যাট, অটো ফিট রো হাইট, অটো ফিট কলাম উইথ, এই দুটো দিবেন, তাহলে শিট অনেক ছোট হয়ে যায়। দেখছেন অনেক ফাঁকা জায়গা ছিল, ফাঁকা জায়গাগুলো চলে গেছে। তারপরে হ্যাঁ এটাকে স্যার। একটু ভেঙে দেন, অল্টার চেপে এন্টার দিলাম, অল্টার চেপে এন্টার, তারপরে এন্টার দিলাম, তাহলে এটা অনেক অনেক চেপে দেবে। এখন মনে হয় পুরো শীটটা এক পেজে চলে আসছে। হ্যাঁ, পুরো শীট এখন এক পেজে চলে আসছে। এখন আপনি প্রিন্ট দেন, কন্ট্রোল পি, এই যে পুরো শীটটাই এখন আপনার এক পেজে চলে আসছে। ঠিক আছে, এইভাবে আপনার জি স্যার। মানে পেজ গুলাকে ম্যানেজ করে করে আপনার কাজ করতে হবে। হুম, হুম। স্যার এগুলো অনেক বড় স্যার বিষয় ওইটা তো, ওইটা স্যার আরেকবার একটু একবারে দেখান তো তো। সম্ভব না। ওইটা বললে তো বুঝবো না, ওইটা কোনটা, ওইটা বললে কি বুঝতে স্যার পারবো? ওই ফরম্যাটে গিয়ে আপনি যেটা করছেন আর কি, এটা ওই ছোট সিলেক্ট করছেন করবেন, যে, যেটা সিলেক্ট করে ছোট করছেন। ফরম্যাট, ফরম্যাট থেকে দিবেন অটো উইথ কলাম আর অটো ফিট রো হাইট, এই দুইটা দিবেন, এটা বলছিলাম, আর কিছু না। ঠিক আছে, তাহলে এই ফাঁকা স্পেস থাকলে ফাঁকা স্পেস গুলা সরাই দিবেন। স্যার লেটার গ্রেডের উপরে একটু মাউসটা রাখবেন স্যার, ওইটার একটু ইয়াটা লিখে নিতাম স্যার। আপনাদের শিটটা আজকে দিয়ে দিবানি, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে শিটটা দিয়ে দিবানি, শিটটা ডাউনলোড করে নিয়েন, এটা তো দেওয়া হয় না একদিন। স্যার আজকে কি আরো ক্লাস হবে? হ্যাঁ, হবে না কেন? না আসলে তা না, মাথাটা কেমন করতেছে এত কিছু হচ্ছে দেখে, তাই। তো কত কিছু বাকি আছে, এখানে আর একটা কি যেন বাকি আছে, র্যাঙ্ক বাকি আছে, হ্যাঁ র্যাঙ্ক দেখানো হয়নি। মাথা ঘুরাইলে ভালো, তার মানে কিছু শিখতেছেন। হ্যাঁ ঠিক আছে, মাথায় কিছু ইনপুট যাচ্ছে, এটা পজিটিভ। স্যার এক্সেলে কি সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এগুলো ইউজ করা যায়? এই অপশনগুলো দেখতে পাচ্ছি না। এটা এই যে ফন্টের মধ্যে মনে হয় পাবেন, এই যে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, এই এই একটা লেখাকে সিলেক্ট করে এটাকে দিয়ে দিবেন সুপারস্ক্রিপ্ট, ওই যে ইউটা থ্যাংক ইউ স্যার। সুপারস্ক্রিপ্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু র্যাঙ্কটা দেখি, র্যাঙ্ক একটু বর্ডার করে নিই।
র্যাঙ্ক র্যাঙ্কের কাজ হচ্ছে, বলেন এখানে ফার্স্ট কে? র্যাঙ্ক মানে হচ্ছে ক্রম তৈরি করা, ফার্স্ট সেকেন্ড থার্ড তৈরি করা, ঠিক আছে? বুঝতে পারছি? এখানে আপনি একটা রেজাল্ট তৈরি করলেন, রেজাল্টটা ফার্স্ট সেকেন্ড থার্ড করতে হবে না? করতে Yes, হবে। sir. তাহলে এইটা হচ্ছে র্যাঙ্কের কাজ। এক্সেলে র্যাঙ্ক নামে একটা ফাংশন আছে, ইকুয়াল র্যাঙ্ক। এটা হচ্ছে ক্রম তৈরি করে দেয়, কোন একটা ডাটার রেসপেক্টে ক্রম তৈরি করে, প্রথম দ্বিতীয় তৃতীয়। এই যে র্যাঙ্কে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখানে এখানে আপনার তিনটা পার্ট। প্রথমে হলো এই প্রথম সেলটা দিবেন, প্রথম জিপিএটা দিবেন, জিপিএ দিয়ে তারপর হচ্ছে যত জিপিএ আছে সমস্ত জিপিএ সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই জিপিএ গুলাকে আবার সিলেক্ট করবেন, রেঞ্জ, এটা হলো রেঞ্জ, হ্যাঁ, এই রেঞ্জকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কিবোর্ড থেকে দিবেন F4, ফাংশন 4, F4 একদম উপরের দিকে দেখবেন, F1 F2 F3 F4, F4 এ ক্লিক করবেন। তাহলে এই রেঞ্জটার আগে পরে ডলার সাইন চলে আসবে। ডলার সাইন আসার পরে এখানে দিবেন হচ্ছে 0, 0 দিয়ে ব্র্যাকেট শেষ করবেন, ব্র্যাকেট শেষ করে এন্টার। তারপর এটাকে আপনি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে এই যে দেখেন চলে আসছে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? এটা কালেকটিভ সেল নাকি যেন শিখাইছিলেন স্যার? এটা হলো অ্যাবসলিউট রেফারেন্স, অ্যাবসলিউট। অ্যাবসলিউট রেফারেন্স, ঠিক আছে? এটা কিভাবে কাজ করে দেখেন, এইখানে এই সেলটা চেঞ্জ হয়েছে P5, কিন্তু এই রেঞ্জ কিন্তু চেঞ্জ হয় নাই, যেহেতু অ্যাবসলিউট আছে। P5টা দেখবেন চেঞ্জ হবে। পরের সেলে যাই, এখানে দেখেন P6 হয়ে গেছে, কিন্তু এই রেঞ্জটা চেঞ্জ হয় নাই, P4 থেকে P11 আছে। তারপর আবার এখানে যাই, এটা P6 P7 হয়ে গেছে, রেঞ্জটা P4 থেকে P11 আছে, কারণ এরা হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্স, ঠিক আছে? স্যার ডলার সাইনটাই কি স্যার অ্যাবসলিউট ডিফারেন্স নাকি বললেন হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউট রেফারেন্স বলে, ডলার সাইনটা দিলে অ্যাবসলিউট সেল রেফারেন্স হয়ে যায় আর কি। আর মানে সেটা মানে কি স্যার, এটা বলতে পারবেন? এটা মানে হচ্ছে এটা পরিবর্তনশীল না, এটা অপরিবর্তনীয়। আপনি যদি এই সূত্রটা অন্য কোনো সেলে ব্যবহার করেন তাহলে এই রেঞ্জটা কখনোই পরিবর্তিত হবে না, এটা ও অ্যাবসলিউট থেকে যাবে, স্থির, এটার পরিবর্তন নাই। এই দেখেন প্রথমটা কত আছে, P4 থেকে P11 না? হ্যাঁ, আর এইটা কি আছে, শুধুমাত্র P4। জি, এখন আপনি এই সূত্রটাই তো আমরা এখানে সব জায়গায় অ্যাপ্লাই করলাম। লাস্টে চলে আসেন, রেঞ্জটা কি আছে এখনো সেম আছে। P4 থেকে P11 আছে, কিন্তু এই যে দেখেন প্রথম সেলটা ছিল P4, এটা হয়ে গেছে P11। এটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স, যে রেফারেন্সটা পরিবর্তনশীল সেটাকে আমরা বলি রিলেটিভ রেফারেন্স, অর্থাৎ যেটার রো বা কলামের আগে পরে কোনো ডলার সাইন নাই। বুঝতে পারছি? তার মানে পি এর আগে একবার ডলার সাইন দিতে হবে, তারপরে 4 এর আগে একবার ডলার সাইন দিতে হবে। হুম হুম। আচ্ছা, এখন এই যে ফাংশনটার র্যাঙ্ক ইনপুট আবার করলেন, একটু দেখেন। হ্যাঁ, ফাংশনটার ইনপুট এজ এ স্যার ডলার সাইন পি, এটা কিভাবে স্যার আনলেন? আচ্ছা, ফাংশন 4। F4 এটা সিলেক্ট করবেন, হ্যাঁ, সিলেক্ট F4 করে F4। আচ্ছা। এখন এখানে একটা কাহিনী আছে, দেখেন কাহিনী হচ্ছে এখানে এখানে 2 আর 6 মিসিং। 2 আর 6 নাই, তারপরে দেখেন 1 হয়েছে 2 জন, 5 হয়েছে 2 জন, এটা কি হয়? আপনার ক্লাসে কি অ্যাকচুয়াল 2 জনের হবে কখনো? না স্যার। তাহলে এটা সমাধান কি? আচ্ছা, স্যার আমাদের র্যাঙ্কটা এই পর্যন্তই থাক, হ্যাঁ, কারণ জিপিএটা বেশ জটিল ছিল, র্যাঙ্কটা আবার সলভ করতে গেলে এটা আরো জটিল হয়ে যাবে। এটা যদি কালকে সময় পাই কালকে একবার দেখাই দেবো, ঠিক আছে? এই দুইটাই খুব জটিল, র্যাঙ্কটা একটু জটিল ভিতরের জিনিস, যেহেতু জিপিএটা একটা জটিল জিনিস দেখাইছি, এটা আজকে আর না দেখাই, কালকে একবার মনে করবেন, হ্যাঁ, র্যাঙ্কের একটা বাকি আছে স্যার, ওটা একটু দেখা যাচ্ছে, একটু মনে করবেন যদি ভুলে যাই। কালকে পরীক্ষা হবে, আবার কিছু করাবো, কিছু
স্যার কার্যক্রম। আমাদের পরীক্ষা কি স্যার মানে একদম 4টা থেকে শুরু হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ 4টা থেকে শুরু হবে। আচ্ছা স্যার। স্যার কোশ্চেন স্যার গুলো এটাতে তো কি মার্ক তখনই করবেন। থাকবে? হ্যাঁ, মার্কস থাকবে না কেন? 10 মার্কস থাকবে। স্যার কেউ যদি পরীক্ষা অ্যাটেন্ড করতে না পারে স্যার সেটা তার সার্টিফিকেট দেওয়া হবে না। স্যার আমরা এক্সেল এর এতদিন যে ক্লাসগুলো করছি স্যার ওর ভিতর থেকে তো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এই ভালো করে বুঝলেই পারবেন। যদি ভালো করে বুঝেন তাহলে পারবেন। আচ্ছা স্যার। আমরা এখন নতুন একটা দেখবো, হ্যাঁ। স্যার পরীক্ষা কি স্যার আপনি অনলাইনে যেটা হবে স্যার? এইভাবেই হবে, আমি অনলাইনে কোশ্চেন দিয়ে দিব, আপনারা এই কোশ্চেন দেখে করবেন। এইখানে কোশ্চেন শেয়ার করা থাকবে। ধরেন সর্বোচ্চ গেলে আধা ঘন্টা সময় দিব, আধা ঘন্টার মধ্যে শীটটা করতে হবে। স্যার ওই যে এমসিকিউ না এমনি ওই শীট যেগুলো না না, করাইছেন স্যার ওগুলোই হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, ওইগুলো হুবহু থাকবে না, একটু চেঞ্জ থাকবে। স্যার বুঝতে পারছি স্যার। হুবহু দিলে তো সব কপি হয়ে গেল। স্যার কপি হয়ে গেল না, এই আপনাদের স্যার সহজ আমার correct করা টাইপিং যাবে। স্পিড খুবই কম স্যার, আমার আধা ঘন্টা লাগবে খালি শিটের নামটা উঠাইতে, তা আমি করবো কখন স্যার? হয়ে যাবে হয়ে যাবে। স্যার একটু সহজ করে দিবেন কি স্যার? স্যার আজকে অ্যাসাইনমেন্টের পিডিএফ ফাইলটা যদি একটু গ্রুপে দেন আর কি ভালো হতো। মানে আপনি পিডিএফ ফাইল যেটা আবার কোনটা? করেছেন ওটার পিডিএফটা আর কি। এক্সেল রেকর্ডিংটা পিডিএফ ফাইল রেকর্ডিং কোনটা তো আবার? ঠিক আছে কিন্তু স্যার যদি পিডিএফটা দিয়ে দেয় গ্রুপে একটু আমাদের কত সুবিধা হবে আর কি। আর কোন সব পিডিএফ সময় তো দিব? রেকর্ডিং আসলে দেখা কোশ্চেন না সলভ? একা একা কথা বললে তো হবে না, আমি তো কোশ্চেন করতেছি। মেবি উনি এক্সেলে যে কাজটা করলেন সেটা চাচ্ছিলেন। হ্যাঁ, ওইটা আপনাকে স্যার পিডিএফ এর আপনি যে ভিতরে কি বুঝবেন? জি আপনাকে স্যার এক্সেল ওটাই ফাইল দিলে না, পিডিএফটা আপনি বুঝতে চাইছিলাম। পারবেন। পিডিএফ দিয়ে কি করবেন এটা? আজকে যেটা করছেন আর এর কি আগে স্যার। অনেক কাজটা করছিল তো স্যার, এই জন্য ওইটা বলতেছে। আচ্ছা, এখন যেটা খুঁজতেছি, আপনাকে হোয়াটসঅ্যাপে আর একটা কোশ্চেন দিচ্ছি, হ্যাঁ। স্যার আসেনি তো হোয়াটসঅ্যাপে।
হোয়াটসঅ্যাপে একটু চেক করেন, দেখেন শীটটা পড়া যায় কিনা। জি স্যার, এখন আসছে। অনেক কষ্ট হচ্ছে স্যার করতে। স্যার খুব অস্পষ্ট। জুম করলে বোঝা যাচ্ছে অবশ্য। স্যার কোনটা নিতে হবে, ইলেকট্রিসিটি চার্জ এটা? আমার ফোনে বুঝতে কষ্ট হচ্ছে, আর হোয়াটসঅ্যাপে এগুলো তো কোয়ালিটি আরো খারাপ হয়ে যায়। হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস করে দিলে সেটা সেম মেগাবাইটে আসে, তাহলে সেটা আর থাকবে না। আমার এখানে অবশ্য বোঝা যাচ্ছে, আমি স্পষ্ট। কনজাম্পশন। আচ্ছা, মানে ওইটা হলো ইনস্ট্রাকশন, আর এর বাদে একটা শীট আছে। এটা আজকে হবে কিনা, আধা ঘন্টায় তো হবে না মনে হয়। স্যার কোনটা স্যার এটা দেখবো? কারেন্ট বিলের এটা, তাই তো স্যার? রেঞ্জ অফ কনজাম্পশন। হুম হুম হুম, ইলেকট্রিসিটি বিল। আর একটা ছবি দিচ্ছে, ওইটা হলো শীট। আর শীটটা করার জন্য আগের কোশ্চেনটা হচ্ছে ইনস্ট্রাকশন। ওই শীট কমপ্লিট করতে গেলে আপনাকে ওই প্রথম যে ছবিটা দিচ্ছে ওই ইনস্ট্রাকশন ফলো করতে হবে। হ্যাঁ, এইগুলো বিষয়। আচ্ছা, চলে আসেন। প্রথম আমরা এটা শুরু করে দিই। ইলেকট্রিসিটি বিল। হ্যাঁ, আমরা আগে শীটটা দেখেন। এখানে উপরের দিকে অনেকগুলো কথা আছে। টাইটেল ফন্ট হবে এরিয়াল, আদার টেক্সট হবে তাহমা, টাইটেল ফন্ট সাইজ হবে 15, সেল ফরম্যাটিং হবে as per sample। এইগুলো আপনারা এখন করতে গেলে একটু সময় লাগবে, আমি এগুলো একটু স্কিপ করে যাচ্ছি। তারপরে একটা আপনার লোগো দিতে হবে, ঠিক আছে? আমি এইগুলোতে না যেয়ে, তারপরে যে লোগো ইমেজের সাইজ গুলো আছে এইগুলোতে না যেয়ে আমি একটু সরাসরি কাজে চলে যাচ্ছি। কাস্টমার আইডি। হ্যাঁ, দেখেন কাস্টমার আইডি বলা আছে। কাস্টমার আইডি, কাস্টমার আইডি, তারপরে কি আছে, আজকে কি কলাম আছে, কাস্টমার নেম, মিটার রিডিং, প্রিভিয়াস ইউনিট, কারেন্ট ইউনিট, কনজিউমড ইউনিট, স্যার এই সার্ভিস গুলা কি স্যার এই অ্যাপস এর মাধ্যমে করা যায় কি স্যার? এই যে মিটার রিডিং কিংবা ইলেকট্রিসিটি স্যালারি। র্যাঙ্ক। দেখেন কাস্টমার আইডি কথা কি বলছে, কাস্টমার আইডি বলছে হচ্ছে, কাস্টমার আইডি দেখেন কি বলছে, অ্যাপ্লাই ভ্যালিডেশন ফর ইউনিক আইডি ফর ইচ কাস্টমার আইডি, আইডি শুড বি 6 ডিজিট নিউমেরিক ভ্যালু। ঠিক আছে? ওই যে প্রথম ছবিটা দেখেন, ইনস্ট্রাকশন গুলা কাস্টমার আইডির পাশে লেখা আছে অ্যাপ্লাই ভ্যালিডেশন ফর ইউনিক আইডি ফর ইচ কাস্টমার আইডি, তাই তো? জি স্যার। এখানে কাজ আছে কয়টা, অ্যাপ্লাই ভ্যালিডেশন ফর ইউনিক আইডি, ইউনিক আইডি একটা কাজ, 6 ডিজিট এটা একটা কাজ,
আর হচ্ছে নিউমেরিক ভ্যালু, এটা একটা কাজ। আমরা এখানে নতুন একটা কাজ করবো, এটাকে বলে ডাটা ভ্যালিডেশন করা। ঠিক আছে, ডাটা ভ্যালিডেশন এক্সেল একটু হায়ার লেভেলের কাজ। ডাটা ভ্যালিডেশন দিয়ে অনেক ধরনের কাজ করা হয়। হ্যাঁ, তো এখানে দেখবেন ওই যে দ্বিতীয় ছবিতে শীটের মধ্যে দেখেন ডাটা আছে কতগুলো, কাস্টমার আইডি কতগুলো আছে, 1 2 3 4 5 6টা। তাহলে প্রথমে এই 6টা সেলকে সিলেক্ট করবেন, 2 3 4 5 6, 6টাকে সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করে 6টাকে সিলেক্ট করে আপনারা চলে যাবেন ডাটা, ডাটা থেকে চলে যাবেন ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশন থেকে যাবেন এই অ্যারোতে ক্লিক করে ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশন করে এইখান থেকে যাবেন হচ্ছে কাস্টম, কাস্টম থেকে এইখানে লিখবেন হচ্ছে এন্ড, হ্যাঁ, ইকুয়াল 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 এন্ড, দেখা যাচ্ছে হ্যাঁ স্যার। এন্ড, এন্ড দিয়ে আপনার প্রথম কাজ কি, ইউনিক কাস্টমার আইডি করতে বলছি, ইউনিক। তাহলে ইউনিক করার জন্য আমরা যেটা করব, ইউনিক করার জন্য আমরা কাউন্ট করব। কাউন্ট মানে আমরা শিখি নাই না, কাউন্টিংটা শেখা হয়নি। কাউন্ট তো শিখছি তাই না, কাউন্ট তো শিখছি গণনা করে। কাউন্টিং হচ্ছে শর্ত হ্যাঁ স্যার। সাপেক্ষে গণনা করে। কাউন্টিং তো আমরা শিখছি, মানে কাউন্ট শিখছি, কাউন্টিংটা শেখা হয়নি, এখন কাউন্টিংটা শেখা না। কাউন্ট ইফ, ঠিক আছে, কাউন্ট করবে কি, এই যে ঘরগুলা, হ্যাঁ, এই যে ঘরগুলা, কোন ঘর, একটা রেঞ্জ দিতে হবে। কাউন্ট ইফ A5, A5 থেকে A10, আমাদের যে যে 6টা ঘর আছে, এবং এগুলো আমাদের হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্স। এগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে F4, F4 দিলে আসতেছে না, তাহলে আমরা ডলার টাইপ করে দিব, ডলার 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 ডলার। তারপরে হচ্ছে আমরা কন্ডিশনটা দিব, কন্ডিশন কি দিব, যে আমাদের কারেন্ট সেল হচ্ছে A5, এই কাউন্টটা যেন সবসময় <2 হয়। এই কথাটার মানে হচ্ছে এই রেঞ্জের মধ্যে এই সেলের যে ভ্যালু আছে সেটা কতবার আছে। ঠিক আছে, এখানে <2 মানে কতবার হতে পারবে, একবার হতে পারবে। অর্থাৎ এই সাইডটা যখন 0 অথবা 1 হবে, এই দুটোর বদলে আপনি যখন 0 অথবা 1 পাবেন, তখনই কেবল এই কন্ডিশনটা কিন্তু ট্রু হবে। এটাকে আমাকে বলতেছে ইউনিক করা, একবারের বেশি যেন হইতে না পারে, হয় 0 না হলে 1 হবে, 2 কোনোদিনও হবে না। 2 বা 2 এর বেশি কোনোদিনও কোনো সংখ্যা যেন না আসে। আমরা এটা একটু এক্সাম্পল করতে গেলে পাবো। এরপর একটা কাজ বলছিল যে আইডি লেন্থ হবে 6, তাহলে একটা ফাংশন আছে লেন, লেন অফ আইডি কোথায় আছে, A5 এর মধ্যে, A5 A5 ইকুয়ালস 6, ইকুয়ালস 6 কিনা, হ্যাঁ। আর সবার লাস্টে হচ্ছে ইজ নাম্বার, নাম্বার নামে একটা ফাংশন আছে। এই ফাংশনের কাজ হচ্ছে এই যে সেল A5, এই সেলের ভ্যালুটা নাম্বার কিনা সেটা রিটার্ন করে। A5 এর কাজ কি, ইজ নাম্বার, ইজ নাম্বারের কাজ হচ্ছে যদি A5 এর মধ্যে যে ডাটাটা আছে সেই ডাটাটা যদি নাম্বার হয়, তাহলে ইজ নাম্বার রিটার্ন করে ট্রু।
আর যদি নাম্বার না হয় কোনো টেক্সট হয়, অর্থাৎ এবিসিডি কোনো টেক্সট হয়, তাহলে এই ফাংশনটা রিটার্ন করে, বা এই ফাংশনটা ইজ নাম্বার ফাংশনটা রিটার্ন করে ফলস। স্যার ওটা কি ইজ নাম্বার? ইজ নাম্বার, জি। এখানে লেন ফাংশনের কাজ কি? লেন ফাংশনের কাজ হচ্ছে A5 এর মধ্যে ডাটাটা আছে, সেই ডাটার মধ্যে কয়টা, যদি বলেন টেক্সটের কথা বলেন তাহলে কতগুলো টেক্সট আছে, যদি ডিজিটের কথা বলেন কতগুলো ডিজিট আছে সেটা দেয়া। ঠিক আছে, যেমন আমরা এটার কাজ কি, কতগুলো ডিজিট আছে সেটাকে রিটার্ন করা। ধরেন 100 মধ্যে কয়টা ডিজিট? 3টা ডিজিট, 1 একটা, 0 0 2টা। তারপরে ধরেন আপনার হচ্ছে 999, কি বলে, তারপরে ধরেন এবিসিডির মধ্যে কতগুলা ক্যারেক্টার আছে? ABCD 4টা ক্যারেক্টার আছে। তাহলে লেন ফাংশন, লেনের মধ্যে যদি আপনি এবিসিডি দেন, অর্থাৎ A5 এর মধ্যে যদি এবিসিডি থাকে, তাহলে লেন ফাংশন 4 রিটার্ন করবে। হচ্ছে কাউন্ট করবে সেখানে কতগুলা ক্যারেক্টার বা কতগুলা ডিজিট আছে, সেটা কাউন্ট করে এই সংখ্যাটা সে রিটার্ন করে। আর এখানে এই ফাংশনটা কি করতেছে, কাউন্টিস দেখতেছে যে এই রেঞ্জের মধ্যে A5 কতবার আছে। কি করতেছে, এই রেঞ্জের মধ্যে A5 কতবার আছে, এটা হলো তার কাজ, কাউন্টিংয়ের কাজ। সে দেখবে সে 1 2 3 4 5 6 7 8 যে কোনো কিছু রিটার্ন করতে পারে, কিন্তু যে সংখ্যাটা সে রিটার্ন করতেছে 1 2 3 4 5 6 7 8, যাকে A5 কে যে কয়বার পাবে সেই কয়বার, দুইবার পেলে দুইবার 2 রিটার্ন করবে, 3বার পেলে 3 রিটার্ন করবে, 4বার পেলে 4 রিটার্ন করবে। যাই রিটার্ন করুক সেটা যেন 2 এর থেকে বেশি না হয়। যদি 2 এর থেকে বেশি হয় তাহলে কিন্তু আবার ইউনিক হইলো না, 2 বা 2 এর বেশি হয়, 2 হলেও কিন্তু ইউনিক হবে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে 3টা কন্ডিশন হ্যান্ডেল করলাম। প্রথমটা হচ্ছে ইউনিক, এতটুকুন ইউনিক আইডিটার লেন্থ যেন 6 হয় এবং আইডিটার জন্য একটা নাম্বার হয়। এই 3টা জিনিস আমরা কন্টিনিউ করে ব্র্যাকেট ক্লোজ করলাম। তারপরে ওকে দিলাম। এখন আমরা তাহলে একটু ইনপুট দেওয়ার চেষ্টা করি। ইনপুট, ফার্স্টে অনেক ইনপুটের শর্ত কি, সবগুলা নাম্বার হইতে হবে 1 0 1 0 0 1, সবগুলা নাম্বার হইতে হবে, এদের লেন্থ 6 হইতে হবে এবং এক জিনিস 2বার দেওয়া যাবে না। তাহলে এটা কিন্তু ঠিক আছে, এটা দিলাম, এটা নিচে। আগের বার কি করলাম, ডাটা ভ্যালিডেশন করলাম। ডাটা ভ্যালিডেশন করতে হয় ইনপুট দেওয়ার আগে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন, ইনপুট দেওয়ার আগে ডাটা ভ্যালিডেশন করতে হয়। এরপরে আমরা উপরেরটাকে আবার দেওয়ার চেষ্টা করি, 1 0 1 0 0 1, এটাকে আবার দিলাম, এটা এন্টার দেই, কি বলতেছে, কি মেসেজ দিচ্ছে দেখেন তো। This স্যার value এটা does match the data validation restrictions defined for this cell. সেল, কোন কারণে এটা ম্যাচ করতেছে না বলতে পারবেন, এটা কোন কারণে ম্যাচ করতেছে না? স্যার এই সেলের জন্য ম্যাচ করতেছে না, সেলের জন্য কেন ম্যাচ করবে না, কি কারণে স্যার match for একই this সংখ্যা cell একই শুধুমাত্র সংখ্যা এই দিছে সেলটার এই জন্য। জন্য স্যার। একই সংখ্যা হয়ে গেছে, ডুপ্লিকেট হয়ে গেছে, ডুপ্লিকেট হওয়ার জন্য নিচ্ছে না। এই তাহলে জন্য আপনি হচ্ছে না স্যার। এটা যদি কেটে 1 0 1 0 2 দেন, তাহলে এখন ইনপুট নিবে এটা, বলুন তো। আরেকটা নিবে না, সংখ্যা তো দিতে হবে। 6টা সংখ্যা হবে। স্যার হ্যাঁ, আরেকটা জিরো হবে, 1 হ্যাঁ 0 0 2। এইটাও কিন্তু নিবে না। এটা কেন দিল না, কারণ লেন্থ 6টার কম হয় স্যার। না, 6টার কম। তাহলে আমরা এখানে ধরেন এই পরে একটা 0 দিলাম, এবার এন্টার দিই, এবার নেওয়ার কথা নিচে। আমরা আবার একটা ইনপুট দিই, 1 2 3 4 5 ফাংশন কাজ করছে। 3, এবার একটা এন্টার দিই, এটা কেন নিল না? স্যার স্যার এটা স্যার ওই সবগুলো যে তো নিউমেরিক দেওয়ার কথা ছিল, এখানে তো হ্যাঁ টেক্সট হয়ে গেছে। হ্যাঁ, সবগুলা নাম্বার হওয়ার কথা, কিন্তু এখানে আপনি একটা টেক্সট দিয়ে দিচ্ছেন, ভি দিচ্ছেন, তাহলে ভি দিলে কিন্তু নিবে না, কারণ সেলের সমস্ত ডিজিট অবশ্যই বা ক্যারেক্টার অবশ্যই নাম্বার হইতে হবে, তাহলে ভি দিলে কিন্তু হবে না।
আপনি এখানে কি দিবেন 6, তাহলে এটা কিন্তু নিচ্ছে 3টা কন্ডিশনে ম্যাচ করছে। এখন আপনি যদি বেশি দেন মানে এগুলো সবগুলো কিভাবে হাতে টাইপ করতে হবে? ওর তো কোনো ফাংশন নাই যে একটা দিলাম পরে ওটা হচ্ছে যে আহ উলট পালট হয়ে নিজেরাই বসে গেল ক্রমিক নাম্বার অনুযায়ী। না না, ডাটা তো সবসময় আপনাকে ইনপুট দেওয়াই লাগে। ডাটা তো অবশ্যই আপনাকে টাইপ করে ইনপুট দিতে হবে। এটাকে এন্টার দিলাম, এটা বলতেছে রিট্রাই, এটা কেন? এটা কোন কলমে হইলো না? স্যার 6টার বেশি হয়ে গেছে। ছয়টার বেশি হয়েছে। 6টার বেশি হয়ে গেছে, তাহলে এটা আমাকে আপডেট করতে হবে, 6টা রাখতে হবে। 6টা রাখলাম, 6টা রেখে দিলাম। এটা কেন নিল? উপরেরটা এটা তো একই, তাহলে নিল কেন? না স্যার একই না স্যার। ভিন্ন আছে না, ডিজিট কিন্তু ভিন্ন আছে, মাঝখানে 2টা ডিজিট ভিন্ন। আচ্ছা, তাহলে কাস্টমার আইডি কাজটা বুঝতে পারছেন আশা করি। এরকম আমাদের 101004 এই পর্যন্ত আমাদের থাকলো। হ্যাঁ, আচ্ছা, কাস্টমার নেম দেখেন, কাস্টমার নেমের জন্য কি বলছে? আমাদের মেইন কাজ হচ্ছে কাস্টমার আইডি, কাস্টমার নেম আর মিটার রিডিং, এই 3টা কাজ। এই 3টা কাজ হচ্ছে আমাদের মেইন, বাকিগুলো আপনারা পারবেন। কাস্টমার নেম কি হবে এটাও আপনারা পারবেন। স্যার আপনি যে হোয়াটসঅ্যাপে শিট দিয়েছেন সেটা থেকে করাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার ওখানে তো প্রথম দুইটার পরের দুইটা মিলছে না শিটের সাথে স্যার। এখানে তো কেন? 101003 3 নম্বরটা, 4 ও আচ্ছা, নম্বরটা। ডাটাটা আমার মতো মিস আর কি, ডাটাটা র্যান্ডম, ডাটাটা ও ম্যাচ না আচ্ছা, করে। মানে আমি ভাবছিলাম যেটার সাথে মিলছে না তো অন্য আচ্ছা, কোনোটা ডাটা কিনা। ডাটা ঠিক করে দিই, ডাটা ঠিক করে দিই। এটা ঠিক আছে স্যার, 3 নাম্বার আর 4 নাম্বারটা মিলছে না আর কি শিটের না, সাথে, এটাও ভুল এই আছে। জন্য আর কি। এটা 101004, 101004 4 দুইবার হচ্ছে না, তাহলে এটাকে আগে 5 করে দিই। বিপদ, এটা হবে কত? 6। তারপরে এটাকে করে দেই 101005। স্যার ওই সেলটাকে আরেকটু বড় করলে মনে হয় দেখতে সুবিধা হতো নাকি? আমার জুম কর, সরি স্যার আমার জুম করা ছিল। সমস্যা নাই। এরপর কাস্টমার নেম, কাস্টমার নেম কি বলতেছে যে নাম অটোমেটিক বসে যাবে, আইডি রেসপেক্টে নামটা অটোমেটিক বসে যাবে। এটা আমরা একটা ইফ দিয়ে করবো। ইফ ইফ দেখেন, একের নাম কি? একের নাম একের নাম হচ্ছে বি, 2 এর নামও বি, 3 এর নাম সি, 4 এর নাম ডি, 5 এর নাম ই, 6 এর নাম এফ। এগুলো আমরা দেখবো, ইফ দিয়ে করে দেবো। ইফ এইটা, ইফ এইটা, এটা সমান কি হয়? এটা অটোমেটিক, তো এটা আরেকটা জিনিস আমাদের শেখা দরকার ছিল, এটা কি এখন দেখাতে পারবো? আচ্ছা, আগে মিটার এটা তো রিডিং এটা তো দেখেন। বুঝছি, এটা তো কিছুই করেনি তোমার এখানে, ওই just সবগুলো ডাটা এখানে দিচ্ছে। আমাদের ভিলুকপ একটু শিখতে হবে। হ্যাঁ, আমি ভিলুকপটা কালকে শেখাবো। তাহলে এই কাস্টমার নেমটা আজকে ভিলুকপ শিখাতে পারবো না আর কি, সময় নাই। কাস্টমার নেমটা আমরা কালকে দেখবো, এটা ভিলুকপ দেখবো আর কি, তাহলে ভিলুকপটা শেখা হয়ে যাবে। মিটার রিডিংটা আমরা ডাটা ভ্যালিডেশন একই কাজ, এটা দিয়ে একটু করি। এটা একটু নিলাম। হ্যাঁ, এই কটা স্যার ছেলে জন্য আমার কালকে ডাটা ভ্যালিডেশন লাগবে। স্যার কালকে পরীক্ষাতে তাহলে এটা আসতেছে না স্যার? না, আসতেই পারে, আসবে না কেন? স্যার এখন তো ওই যে তাহলে কাস্টমার নাম যদি আসে আমরা কি লিখবো স্যার? যা শিখেছি তার মধ্যে থেকেই দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দরকার হয় কালকে সকালে শিখাই দিব, যদি আসে কালকে সকালে আগে দরকার হয় শিখাই দিব, একদম টাটকা পরীক্ষা দিবে না। স্যার ডাটা ভ্যালিডেশন, হ্যাঁ, মনে করে দিলেন তো, আমার তো এত কিছু মাথায় ছিল না যে এটা পরীক্ষা দেওয়া যায়, মনে করে দিলেন। ডাটা ভ্যালিডেশন থেকে ডেট নিলাম। হ্যাঁ, ডেট নিয়ে, আচ্ছা, এখন এখানে একটা সমস্যা হয়। এখানে যাওয়ার আগে একটু খেয়াল করবেন, এখানে হোম ট্যাবের মধ্যে নাম্বার, নাম্বার থেকে ডেট,
এই ডেটের এখানে ফরম্যাট কি আছে 3, 14, 12, তাই না? তার মানে দিন না, মাস, দিন, বছর। মাস, দিন, বছর ফরম্যাটে আছে। ডেটের ফরম্যাটটা আমার এখানে কি আছে মাস, দিন, বছর। আপনার আপনার ক্ষেত্রে কিন্তু ভিন্ন হইতে পারে, এটা আপনার একটু দেখে নিতে হবে। কি বললাম, এই যে মিটার রিডিং ডেট দেওয়ার আগে আপনি একটু হোম ট্যাব থেকে নাম্বারকে এক্সপ্যান্ড করবেন, এক্সপ্যান্ড করে ডেটে যাবেন। ডেটে যায় দেখবেন আপনার ডেটের ফরম্যাটটা কি। আমার এখানে আছে কি আছে মাস, দিন, বছর, ঠিক আছে? মাস, দিন, বছর। তাহলে আমার এখানে যখন ডাটা ভ্যালিডেশন করব তখন প্রথমে ডেটে যাব, ডেটে যে এইখানে মাস, দিন, বছর এই ফরম্যাটটা আমার দিতে হবে। তাহলে এটা স্টার্ট ডেট বলছিল হচ্ছে, স্যার দিন মাস বছর দিলে হবে না? এটাই তো বললাম আপনাকে একটু দেখতে হবে, আপনার ফরম্যাটের সাথে আমার ফরম্যাটটা ম্যাচ করবে না। মানে স্যার আমি মাস দিন বছর না দিয়ে দিন মাস বছর দিলে সুবিধা হয়, আমি ওভাবেই দিচ্ছি। ওটা তো চেঞ্জ করা যায়, আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন। হয়ে গেল। আচ্ছা, এইখানে মাস, দিন, জুলাই বলছে, জুলাই 7/1/2023। আর এটা হচ্ছে 6/30/2023। ঠিক আছে, ওকে। এন্ড ডেট মাস্ট বি গ্রেটার দেন ইকুয়াল টু দ্য স্টার্ট ডেট, তাহলে এটা আমাকে ঘোরা দিতে হবে 30/6, যেভাবে নিবে আর কি। এটা আবার ইনভ্যালিড, উপরেরটা মনে হয় চেঞ্জ সরি করতে হবে সরি স্যার। সরি সরি 30, এটা হবে 24, এটা হবে 24। তাহলে আমি দিলাম হচ্ছে মাস, দিন, বছর এই ফরম্যাটে। ওকে, এখন আপনি এখান থেকে ইনপুট দেন। ইনপুট দেওয়ার আগে এখান থেকে আবার ফরম্যাটটা একটু চেঞ্জ করলাম। ডেট, কোশ্চেনের যে ফরম্যাটটা আছে ডিসেম্বর 15, তাহলে আমার এখানে কাছাকাছি যেটা যায় এই ফরম্যাটটা যায়, এই ফরম্যাটটাই আছে। তাহলে আমরা দিব ডিসেম্বর, ডিসেম্বর 15, 2023। এই যে নিচে, ঠিক আছে, ডাটাটা কিন্তু নিচে, তাহলে ভ্যালিডেশন কাজ করছে। ডিসেম্বর 11, 2023। এটা নিচ্ছে না, কেন নিচ্ছে না? স্যার একটা স্পেস হবে স্যার হ্যাঁ, 30-এর পরে। 11, এবার নিচে, হ্যাঁ একটা স্পেস ছিল। আচ্ছা, এই ফরম্যাটটা আমরা পরে ড্র্যাগ করে দিব। এই ফরম্যাটটা আমরা সবার জন্য একটু অ্যাপ্লাই করে দিই, সব সেলের জন্য। Select করে এটা সব সেলের জন্য অ্যাপ্লাই করে দিলাম। এরপরে হচ্ছে আমাদের রেঞ্জের বাইরে একটা দিই। রেঞ্জের শুরু ছিল কোথায়, ডেটের শুরু কত ছিল 1/2/2023। তাহলে আমরা জুন 30, 2023 দিই, এটা নেওয়ার কথা না, এন্টার দিলাম, এটা কিন্তু নেয় নাই। তাহলে আমার ভ্যালিডেশন শুরুটা ঠিক আছে, স্টার্ট ঠিক আছে। এখন এন্ড ডেটটা দেখি, এন্ড কত ছিল, এন্ড ছিল হচ্ছে 30 জুন 2024। তাহলে আমরা দিব হচ্ছে জুলাই 1, 2024। এটা তো আমার এন্ডের বাইরে, তাহলে এটাও নেওয়ার কথা না, এন্টার দিলাম, তাহলে এটাও নেন। তাহলে আমাদের কিন্তু ভ্যালিডেশন ঠিক আছে। ঠিক আছে, কিভাবে বুঝলাম, এটা আমরা একটু জুম করে দেই, জুম দিয়ে দেই, এটা এটা আবার নিবে। কিভাবে বুঝলাম, ওই যে আপনার ভ্যালিডেশন দেখবেন, ভ্যালিডেশন ভ্যালিডেশন কি আছে, এই যে স্টার্ট ডেট, এটা বলছিলাম স্টার্ট ডেট আছে জুলাইয়ের 1 তারিখ, আর এন্ড ডেট আছে জুনের 30 তারিখ। তাহলে এইটার এর মাঝখানে কোনো ডেট দিলে আপনার এখানে মিটার রিডিং এর ডেট বসবে। এই
জুলাই 1 তারিখ 2023 এর পূর্বের কোনো ডেট অথবা জুনের 30 তারিখ 2024 এর পরের কোনো ডেট দিলে কিন্তু এখানে নিবে না। এই দুই ডেটের মাঝখানে কোনো ডেট যদি আপনি দেন তাহলে সেটা নিবেন। এর মাঝখানে একটা ডেট বলেন কেউ একজন। এর মাঝখানে একটা ডেট বলেন, এই ডেট দুইটার মাঝখানে একটা ডেট বলেন। স্যার বুঝলাম না কোনটার মাঝখানে ডেট বলবো? স্টার্ট হচ্ছে 1 জুলাই 2023, ঠিক আছে, আর এন্ড হচ্ছে 30 জুন 2024। এই স্যার দুইটার 29 মাঝখানে কোন? 29 হ্যাঁ, ফেব্রুয়ারি 2024 দেন। 29 ফেব্রুয়ারি, 29 আছে তো ফেব্রুয়ারির নিচে, তাহলে ঠিক আছে। 24-এ আছে। 24 আছে, হ্যাঁ। এরপর আর দুইটা ডেট। স্যার 15ই আগস্ট, স্যার 15ই 2024। আগস্ট 2024। 15 আগস্ট কি আসবে? দিয়ে দেখি, হ্যাঁ, আগস্ট। না, আসবে না। আগস্ট 15, 2024 এটা কি আসবে? আগস্ট তো নেই, জুন মাস আছে। এটা আসার কথা না না, স্যার, এটা দিলাম, এটা এটা নেয়নি। আসবে না স্যার। হ্যাঁ, এটাই বোঝার বিষয় আর কি, কোনটা নিবে কোনটা নিবে না। তাহলে এখানে আপনাকে অন্য কিছু দিতে হবে। ধরেন ডিসেম্বর, তাই না? ডিসেম্বর 16 তো দিবই আমরা। ডিসেম্বর 16, 2023, এটা কি নিবে? 4 নিবে না না স্যার। স্যার, নিবে না স্যার। এটা নিবে না। তাহলে আমাদেরকে এখানে যদি 3 দিতাম তাহলে নিত। হ্যাঁ, এরপরে কি করব? আরেকটা ডেট বলেন। স্যার 29 এপ্রিল 2024 নেন। 29 এপ্রিল। হ্যাঁ, আচ্ছা, তাহলে ডেট দেওয়া হয়ে গেল। এখন প্রিভিয়াস ইউনিট, এটা টাইপ করতেছি, প্রিভিয়াস ইউনিট জাস্ট টাইপ করব দেখে দেখে। কারেন্ট ইউনিটটাও দেখে দেখে টাইপ করব। কনজিউমড ইউনিট হবে কারেন্ট ইউনিট মাইনাস প্রিভিয়াস ইউনিট, ঠিক আছে? কারেন্ট ইউনিট মাইনাস প্রিভিয়াস ইউনিট, তারপর এটাকে ড্র্যাগ করে দিবেন, ঠিক আছে? এখন এখানে দেখেন কিছু নেগেটিভ চলে আসলো, তাই না? কনজিউম তো নেগেটিভ হয় না, নেগেটিভ হয়? না কনজিউম স্যার। ইউনিট তো নেগেটিভ হয় না, তাহলে এখানে আমাদের একটা ইফ ব্যবহার করতে হবে। ইফ ইফ এই বিয়োগফলটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এই বিয়োগফলটাই আমরা রাখবো, এটা মাইনাস এটা। আর যদি 0-র বেশি না হয় অর্থাৎ 0-র কম হয় তাহলে আমরা 0 দেখাবো। তাহলে যারা নেগেটিভ ছিল সব 0 হয়ে গেল, ঠিক আছে? এগুলো সত্য। এরপর হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি চার্জ। এখানে 4টা স্ল্যাব আছে, আপনি দেখবেন ইফ ইলেকট্রিসিটি চার্জ হবে কনজিউমড ইউনিটের উপর ভিত্তি করে। কনজিউমড ইউনিট ইজ গ্রেটার দেন 500, তাহলে আপনার ইলেকট্রিসিটি চার্জ আসবে হচ্ছে কনজিউমড ইউনিট ইন্টু 11.46। এটাকে কপি করলাম, কপি করে পেস্ট করলাম। এরপরে স্ল্যাব কত? 401-এর বেশি হইলে আর কি, 401, 401-এর বেশি হইলে বা 400 দিই, 400 দিলেও হবে। 400-এর বেশি হইলে 401 থেকে তাহলে 401 দিই, ইকুয়াল টু, এটা দেন ইকুয়াল টু 401। এটা হইলে কনজিউমড ইউনিট ইন্টু কত হবে? 9.94।
তারপরে স্ল্যাবটা কত? গ্রেটার দেন ইকুয়াল টু 200, গ্রেটার দেন ইকুয়াল টু 201। 201 হইলে আমরা দিব 6.34, 6.34। তারপরে স্ল্যাবটা কত আসবে? গ্রেটার দেন ইকুয়াল টু 76, 5.76। আর যদি কোনোটা না হয় তাহলে সবার লাস্টে 5 ইন্টু 4.19 এটা দিলেই হচ্ছে। তাহলে আমাদের 1 2 3 4টা আছে, 1 2 3 4, 4টা স্টেপ ক্লোজ হবে। এই হলো আমাদের ইলেকট্রিসিটি চার্জ। ঠিক আছে, স্ল্যাব করার সময় দেখবেন এখানে একটা রেঞ্জ আছে, 0 থেকে 75, 76 থেকে 200, 201 থেকে 400, 401 থেকে 500, আর এখন 500। আমরা এখানে কাজ করার সময় এই যে রেঞ্জ গুলা 76 থেকে 200, 201 থেকে 400, এই রেঞ্জ গুলার লোয়ার লিমিট নিয়ে কাজ করছি। ঠিক আছে, ইলেকট্রিসিটি আর এই পাশের গুলোতে তো গেটার দেন ইকুয়াল আছে, কিন্তু 500 যেটা, এটাই কি শুধু গেটার দেন দিলেই হবে? শুধু গেটার দেন দিলেই হবে, এটাই কল লাগবে না। কোশ্চেন অনুযায়ী, কোশ্চেনে যেটা বলা আছে 500-র বেশি হলে, 500 ইউনিটের বেশি খরচ করলে আপনাকে 11.46 টাকা করে পার ইউনিট দিতে হবে। 500-র বেশি, অ্যাবভ 500 এর জন্য। আচ্ছা, এটা কমপ্লিট করে দিই। হ্যাঁ, এরপরে সার্ভিস চার্জ। সার্ভিস চার্জ কত আছে? এখানে বলছে যদি কেউ মিনিমাম 1 ইউনিট বিদ্যুৎ বিল খরচ করে তাহলে তাকে সার্ভিস চার্জ 500 টাকা দিতে হবে। তাহলে আমাদের ইফ কনজিউমড ইউনিট ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 1 তাহলে 500 টাকা, আর না হলে 0 টাকা। সিম্পল একটা সূত্র। সার্ভিস চার্জ, বিল অ্যামাউন্ট, বিল অ্যামাউন্ট হচ্ছে সার্ভিস চার্জ আর ইলেকট্রিসিটি চার্জ ইকুয়াল এইটা যোগ এইটা, এই দুটো যোগ করো। আর র্যাঙ্ক তো আপনাদের দেখাইলাম, র্যাঙ্ক এখানে র্যাঙ্ক আলাদা করে দেখাতে কিছু নাই, ওই রেজাল্ট শিটে যেটা দেখছেন ওইটাই। শুধু কি বাকি থাকলো এখানে? কাস্টমার নেম, এটা ভিলুক অফ দিয়ে করাবো, কালকে দেখা দেবো ইনশাল্লাহ। কালকে দুইটা স্যার জিনিস দেখা বিল দিচ্ছি। অ্যামাউন্ট হচ্ছে সার্ভিস চার্জ আর ইলেকট্রিসিটি চার্জ যোগ হবে? হ্যাঁ হ্যাঁ, সার্ভিস আর ইলেকট্রিসিটি চার্জের যোগ। ঠিক আছে, এই আর কি। র্যাঙ্কটা দেখাইলাম না, র্যাঙ্ক যেহেতু দেখাইছি একবার, এখন আর দেখাবো না। এই হলো আমাদের আজকের কাজ ছিল, এটা ইনশাল্লাহ কালকে দেখাবো। দুইটা কাজ কালকে দেখাতে ছিলাম ঘন্টা ঘন্টা জন্য। হ্যাঁ, র্যাঙ্ক কি ভালো করে একবার দেখাতে চেয়েছিলাম, আর ভিলুকআপটা একবার দেখাতে চেয়েছিলাম, এই দুইটা জিনিস। ঠিক আছে, আজকে একটু বেশি লোড গেল, আশা করি স্যার ওই আজকের সার্ভিস চার্জটা স্যার আবার একটু সার্ভিস চার্জের ফাংশনটা স্যার আবার একটু দেখান তো। এই যে আচ্ছা, আহ, সবগুলো একবার করে দেখা দিচ্ছি। হ্যাঁ, রেকর্ড দেখবেন, বাসায় রেকর্ডটা দেখবেন, সবগুলো একবার করে দেখাই দিই। কাস্টমার আইডি ভ্যালিডেশন ছিল হচ্ছে এরকম, পুরোটা এখানে নাই। কাস্টমার আইডি ভ্যালিডেশন, কাস্টমার আইডি ভ্যালিডেশনটা দেখবেন। এই যে এটা হচ্ছে পুরো কাস্টমার আইডি ভ্যালিডেশনটা। ঠিক আছে, কাস্টমার আইডি গেল। এরপরে মিটার রিডিং, মিটার রিডিং এর ভ্যালিডেশন। এটা হচ্ছে মিটার রিডিং এর ভ্যালিডেশন, ডেট, বিটুইন, তারপরে স্টার্ট ডেট আর এন্ড ডেট। এখানে বলছিলাম আমার এখানে মাস, ডেট, ইয়ার এই ফরম্যাট আছে, আপনার ওইখানে অন্য ফরম্যাট হইতে পারে, ডেট মান্থ ইয়ার হইতে পারে, ইয়ার মান্থ ডেট হইতে পারে। এটা একটু চেক করবেন কোথায়, যে এখানে যে একটু চেক করবেন আপনার কোন ফরম্যাটে আছে। এই যে ডেট, ডেটের মধ্যে থেকে স্যার বিদ্যুৎ বিল তো আসে আমাদের যেটা হলো 1 মাসের বিল, এখানে পুরো একটা বছর নিয়ে কাজ করা হচ্ছে। ওই বছর কে বললো? 23-24 আলাদা আলাদা মাস, আলাদা আলাদা। এটা র্যান্ডম একজন কাস্টমারটিকে ধরা হয়েছে একটা নির্দিষ্ট ডেটে, তার কতটুকু, এটা মাস হোক বছর না, একটা নির্দিষ্ট ডেট।
সেটাই বলতেছি, আলাদা আলাদা মাস। এটা ডাটাবেস থেকে নিছে। তাহলে আমি এখানে যে স্যার আমি এখানে যে ডেট এবং হচ্ছে টাইম সেট আপ করবো ইয়ারটা ওইটার ভিতরে আমাকে শুধু নিতে হবে, তার বাইরে আমি নিতে পারবো না কোনো ডেট হ্যাঁ, টাইম, তাই তো স্যার? নিতে পারবেন। কোশ্চেনে যেহেতু বলে দিচ্ছে ওই ডেট স্টার্টার এন্ড ডেট, আমরা এর জন্য ওই কোশ্চেনের রেঞ্জের মধ্যে থাকছি। কোশ্চেনের মধ্যে যেহেতু বলা আছে স্টার্টার এন্ড ডেটটা বলা আছে, এর জন্য আমরা ওই স্টার্টার এন্ড দিচ্ছি। এটা হলো আমাদের সেই ডেট ফরম্যাট। হ্যাঁ, এই ডেট ফরম্যাটটা একটু দেখে নেবেন কার কোনটা আছে। প্রিভিয়াস ইউনিট, কারেন্ট ইউনিট জাস্ট টাইপ করছি। কনজিউম ইউনিট হচ্ছে কারেন্ট ইউনিট থেকে প্রিভিয়াস ইউনিট বিয়োগ করছি। ইলেকট্রিসিটি চার্জ হচ্ছে এই যে সূত্র, এই সূত্রটা আমরা কোশ্চেন অনুযায়ী করছি। সার্ভিস চার্জ হচ্ছে একটা ছোট্ট একটা সূত্র, আর বিল অ্যামাউন্ট হচ্ছে দুইটা যোগফল, সার্ভিস চার্জ আর ইলেকট্রিসিটি চার্জের যোগফল। ঠিক আছে, এই তো এই পর্যন্ত আজকে ছিল। স্যার নিচের গুলো তো আমরা করিনি, ওগুলো হচ্ছে জিরো, এই জন্য ওগুলো তো আমরা লিখিনি এই জন্য, তাই না স্যার? এটা তো ক্যালকুলেশনে জিরো আসছে, সূত্র তো অ্যাপ্লাই করাই হয়েছে সবার উপর। হ্যাঁ স্যার, ওটাই বলতেছি যেগুলো ক্যালকুলেশনে তো জিরো আসছে। হ্যাঁ, ক্যালকুলেশনে জিরো আসছে, এই আর কি। ঠিক আছে, তাহলে কোশ্চেন আছে? কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার ওই কাস্টমার আইডিটা স্যার একটু আছে স্যার, এটা আমি রেকর্ড দেখে নিব, এটা একটু আচ্ছা, একটা রেকর্ড ইয়া দেখেন। লাগলো হ্যাঁ, আর কি। রেকর্ড থেকে না বুঝলে কালকে আগে জিজ্ঞেস করবেন। জি জি স্যার, ওটা থেকে স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকের মতো শেষ করি। হ্যাঁ, আমি রেকর্ড দিয়ে দিব দ্রুত। স্যার ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আজকে কি স্যার এতটুকুই? হ্যাঁ, বললাম তো আজকের মতো শেষ করতেছি। জি স্যার, ঠিক আছে।